আমাদের বহুল প্রতীক্ষিত এই ডিপ্লোমেট অ্যাসেম্বলি আজকে আমরা আয়োজন করতে পেরেছি বলে আমরা সত্যি আনন্দিত। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির অন্যতম পৃষ্ঠপোষক এবং আমাদের ডিপ্লোমেট কাউন্সিলের অন্যতম গার্জিয়ান ডক্টর সুজন শরীফ ভাই। তিনি বর্তমানে নিউরো সার্জারি কনসালটেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। শরীফ স্যার। আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ডিপ্লোমেট অ্যাসেম্বলি 2021-এ যাদেরকে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি করতে পারছি তাদের সকলকে জেনেসিসের পক্ষ থেকে সুস্বাগতম। রমজানের শুভেচ্ছা সকলকে, সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর এত সুসংবাদের মধ্য দিয়ে আমাদের যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি সেটার নাম আমরা সবাই জানি, কোভিড-19। তো কোভিড-19 এটাকে আমরা জয় করতে চাই। আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে অলরেডি মেডিকেল সায়েন্স তার ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ এই সম্পর্কে জানতে পেরেছে অনেক বেশি, চিকিৎসকরা আরো ভালোভাবে এটার চিকিৎসা দিতে সক্ষম হচ্ছে। সবকিছু মিলিয়ে মানব জাতি হয়তোবা এই কোভিড-19-কেও একসময় জয় করতে পারবে, কিন্তু সময় থেমে থাকবে না, সময় তার আপন গতিতে এগোতে থাকবে। আর আমরা যে অবস্থানে আছি তার অবস্থান থেকেও আমরা আমাদের অগ্রগতি, আমাদের যে কেরিয়ার ডেভেলপমেন্ট, সেটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ কোনো কিছুই কিন্তু থেমে নেই। আমরা যদি দেখি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টটাও হয়ে গেল এই কোভিড এর মধ্য দিয়েই, এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি বলবো আমি একজন সেখানে ইনস্ট্রাক্টর হিসাবে ছিলাম, এবং সেই সাথে রেজাল্ট হয়ে গেল। আজকে তোমাদের চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছিলাম যে সম্ভবত মানে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সেই সাথে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রফেশনাল যে এক্সাম সেগুলো কিন্তু বাই দিস টাইম চলছে। আমাদের যে ইন্টার্নরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে মেডিকেল কলেজগুলোতে, তারা রোগীদের চিকিৎসা দিচ্ছে, কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছে, নন কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছে। আমাদের অপারেশন, আমাদের পেশেন্ট দেখা, আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি কোনো কিছুই কিন্তু বন্ধ নেই। সো চিকিৎসকরা প্রমাণ করেছে যে তারা মেধাবী, তারা সকল পরিস্থিতিতেই নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে এবং যে কোনো কিছুর জন্য তারা প্রস্তুত, তারা সম্মুখ যোদ্ধা, এটা এখন প্রমাণিত, এবং তারা জীবন দিতেও জানে। আমরা ইতিমধ্যেই আমাদের 177 ছিল সংখ্যাটি, হয়তোবা এর মধ্যে আরো বেড়েছে, হয়তোবা 190-র কাছাকাছি হবে। 190 জনের কাছাকাছি আমরা চিকিৎসককে গত 1 বছরে হারিয়েছি এই করোনায়। আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই এই করোনার প্রথম শহীদ ডাক্তার মঈনুদ্দিন স্যার, যিনি সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন মেডিসিনের। করোনায় যখন মানুষ গৃহবন্দী হয়ে গিয়েছিল, আমরা যখন আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, আমরা মেডিকেল স্টুডেন্টরা, আমরা চিকিৎসকরা যখন আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, তখনও স্যার তার চিকিৎসার যে ব্রত, যে শপথ, সেই শপথ নিয়ে রোগীদের পাশে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। এবং সেই সাথে স্যার প্রথম শহীদ বাংলাদেশের এই করোনা চিকিৎসক যোদ্ধা হিসেবে। আমরা স্যারকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি অলরেডি কথা হয়েছে, রাফে ভাই অত্যন্ত সুন্দরভাবে, আমি ওনার পুরো বক্তব্যটাই শুনেছি, মেডিকেল ইথিক্স নিয়ে প্র্যাকটিক্যাল যে কথাগুলো, মানে থিওরিটিক্যাল তো আসলে আমরা অনেক বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল যে কথাগুলো রাফে ভাই খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো আমাদের ডিপ্লোমেটদের সামনে তুলে নিয়ে এসেছেন। আশা করি এগুলো আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, একজন দক্ষ চিকিৎসক হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি।
তো আমার যে টপিকসটা ছিল সেটা হচ্ছে যে কেরিয়ার গাইডলাইন। তো এই বিষয়ে আমি একটি ছোট প্রেজেন্টেশন দেখাতে চাই। আমার স্ক্রিনটা আমি একটু অন করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, যে কেরিয়ার ডিসিশন মেকিং চ্যালেঞ্জেস এন্ড স্কোপস, আমি একটু আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 2009-এ আমি পাশ করেছি। 2010-এ আমি ইন্টার্নি করেছি। 2011-এর জুলাই আমি এফসিপিএস পার্ট 1 করেছি। 2011-এর নভেম্বরে আমি রেসিডেন্সি এমএস এ চান্স পাই। 2012-এর মার্চে আমার ক্লাস শুরু হয় রেসিডেন্সি। এফসিপিএস আমি ট্রেনিং করেছিলাম 1 বছর, কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করা হয়নি। তারপর 2020-তে এসে আমি এর মধ্যে 14-এ আমার গভর্নমেন্ট জব হয়, 2 বছর গ্রামে থাকি। 2020-তে আমি হচ্ছে এমএস কমপ্লিট করি। এখন 2021 অদ্যাবধি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আমি বঙ্গবন্ধু মেডিকেল থেকে রেসিডেন্সি কমপ্লিট করে এখন ঢাকা মেডিকেলে নিউরো সার্জন হিসেবে কর্মরত আছি। তো এখনকার যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেওয়া হবে এটা টোটালি কেরিয়ার ওরিয়েন্টেড অনেকটা, মানে এখানে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে যে আমাদের কেরিয়ারকে সামনে রেখে। সো কেরিয়ারটা কি? দিস ইজ দ্য কোর্স এন্ড প্রোগ্রেস থ্রু দ্য লাইফ। আমার লাইফ একবারে শুধু যে ইয়াং মানুষের কেরিয়ার থাকবে তা না। আমি যে স্টেজে আছি, আমাদের যে স্যাররা সবাই একটা কেরিয়ারের মধ্য দিয়ে আছে। সবাই চায় যে তার কেরিয়ারটা সুন্দর ডিজাইন হোক, তার কেরিয়ারটা বড় হোক। এটাই হচ্ছে মানে যারা স্কলার বা যারা বড় হতে চায়, জীবনকে সাজাতে চায়, তারা সবসময় থেমে থাকে না, নিজের কেরিয়ারকে বড় করে নিতে চায়। তো কেরিয়ারের এই ধারণাটা পৃথিবীতে কখন আসলো? 20th সেঞ্চুরিতে, যখন ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট হচ্ছিল। দ্যাট মিনস, যেমন আমরা যদি চিন্তা করি যে নিউটন একদিকে যেমন পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, তারপরে হচ্ছে যে উনি ফিলোসোফার ছিলেন, বা সক্রেটিস, উনি যেমন বিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ওইদিকে আবার হচ্ছে যে সায়েন্টিস্ট ছিলেন, মেডিকেল সায়েন্সেও তার অবদান আছে। তখন আসলে কেরিয়ারের বিষয়গুলোকে হলিস্টিক চিন্তা করা হতো, কিন্তু 20th সেঞ্চুরিতে এটার প্রফেশনালিজমটা অনেক বেশি প্রতিভাত হয়, এবং দেখা যায় যে এখানে আসলে সেক্টর গুলো সব আলাদা হয়ে গিয়েছে। এখানে মেডিকেল সায়েন্স তার নিজস্ব গতিতে চলে, প্রকৌশল বিদ্যা তার নিজস্ব গতিতে চলে, টিচিং একটা প্রফেশন, এটা আলাদা একটা প্রফেশন, ফিলোসফি এটাকে আলাদা একটা প্রফেশন। সো প্রফেশনালিজমের যে উদ্ভব, এটা কিন্তু আমরা গত যে শতাব্দী সেটাতে আমরা দেখি। এখন এই একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি যে এইখানে হচ্ছে যে কেরিয়ারটা এখন আর একটা কোন স্পেসিফিক জিনিসের উপরে সীমাবদ্ধ থাকে না। এখন দেখা যাচ্ছে যে একজনের হয়তোবা ডুয়েল কেরিয়ার বা মাল্টিপল কেরিয়ার থাকে। যেমন একজন চিকিৎসক, সে হয়তোবা আবার ভালো একজন ম্যানেজার, একজন চিকিৎসক সে হয়তোবা একজন ভালো প্ল্যানার, বা একজন চিকিৎসক সে হয়তোবা একজন একটা হসপিটালেরও একটা মালিক, বা একটা ক্লিনিক সে প্রতিষ্ঠা করছে। বা একজন চিকিৎসক সে আবার মোটিভেশন দিচ্ছে সবাইকে। সো কেরিয়ারটাকে এখন একমুখী হিসেবে কেউ কল্পনা করে না, এটার মাল্টিপল ডাইমেনশন সবাই তার নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করে। আশা করি তোমাদের মধ্যে ওই জিনিসগুলো গ্রো করবে, যে একটা বিষয়ের উপরে পড়ে না থেকে দুই একটি বিষয়ের উপরে স্পেশালাইজেশন থাকতে পারে। সো কেরিয়ার যে করতে হবে এটা কোথায় বলা আছে? কোরআনে বলা আছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, ক্রিয়েটেড ম্যান আউট অফ অ্যান ইমপ্লান্টেড জাইগোট। সো দেখেন, মানুষকে কিন্তু এমনি এমনি পৃথিবীতে পাঠানো হয় নাই, তাকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে হবে, এই একটা ইন্ডিকেশন কিন্তু কোরআনেও দেওয়া আছে। এবং এরপরে সানা মালাম ইয়ালাম, সো থট ম্যান দ্যাট হুইচ ইজ নিউ নট, তুমি যেটা জানতা না সেই জিনিসটা তুমি জানবা, তুমি তোমার পড়াশোনার মাধ্যমে, তুমি তোমার লার্নিং এর মাধ্যমে। আচ্ছা, কেরিয়ার যে আমি করব, এটা আমাদের কেরিয়ারের গোলটা কি থাকা উচিত? কেরিয়ারের দুইটা গোল, একটা হচ্ছে যে ফুলফিল ইউর ড্রিম। আমরা ছোটবেলা থেকে হয়তো বা স্বপ্ন দেখেছি, অনেকে স্বপ্ন দেখেছি যে চিকিৎসক হব। যারা তোমরা এখন ডাক্তারি পড়তেছো, তোমাদের হয়তো বা 80% বা 70%-এরই চিন্তা ছিল যে আমি বড় হয়ে চিকিৎসক হব। 20-30% তাদের হয়তো বা চিন্তা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, টিচার হব, বিদেশে যাব, হয়তো বা ফ্যামিলি চাপে হোক বা যে কোনো কোইন্সিডেন্টে হোক,
তোমরা চলে এসেছো এই প্রফেশনে। সো ক্যারিয়ারের গোল হচ্ছে যে ফুলফিল ইউর ড্রিম, আর এটা হচ্ছে ফুলফিল দ্য ড্রিম অফ ইউর প্যারেন্টস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি হয়তো বা ডক্টর হতে চাওনি, কিন্তু তোমার বাবা মা চেয়েছে, এই জন্য তুমি এখন চিকিৎসক। তারপরে হয়তো বা এখন সাবজেক্ট নিয়ে কথা, তুমি হয়তো বা পড়তে চাও মেডিসিনে, কিন্তু তোমার ফ্যামিলি বলতেছে না তুমি গাইনিতে পড়ো। তুমি হয়তো বা পড়তে চাও সার্জারিতে, তোমার ফ্যামিলি বা তোমার শ্বশুর বাড়ি থেকে হয়তো বা বলতেছে যে না তুমি গাইনিতে পড়ো বা মেডিসিনে পড়ো। বা তুমি বেসিক সাবজেক্টে তুমি হয়তো বা পড়তে চাচ্ছ তুমি ভালো রিউমেটোলজিস্ট হবা, কিন্তু তোমার হাজবেন্ড বা ওয়াইফ সে চিন্তা করতেছে যে না তুমি বেসিক সাবজেক্টে অ্যানাটমিতে পড়বো, ফিজিওলজিতে। সো এখানে অনেকগুলো ইস্যু চলে আসে কেরিয়ার চয়েসের দিক থেকে। সো যে যেটাই চয়েস করবে না কেন, তাকে সেই সাবজেক্টটাকে ধারণ করতে হবে, ওন করতে হবে, সেই সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, সেই সাবজেক্টটা তার জন্য সারা জীবন ওই সাবজেক্টটাকে নিয়ে তাকে থাকতে হবে। সো আমি সবসময় বলি যে সাবজেক্ট চয়েসটা অনেকটা লাইফ পার্টনার চয়েস করার মতো। লাইফ পার্টনার যেমন অনেক চিন্তা ভাবনা করে চয়েস করা হয়, কারণ এটা একটা লাইফ লং ইস্যু। সো সাবজেক্ট চয়েসটাও ইটস এ লাইফ লং ইস্যু। সো এটাও খুব চিন্তা ভাবনা করে এখন থেকেই তোমাদের মনের মধ্যে যাতে এটা কাজ করে যে আমি কোন সাবজেক্টে পড়বো, সেই দিকে হচ্ছে নিজেকে মেন্টাল সেট আপটা করে নেওয়া। এরপর হচ্ছে যে কেরিয়ারের যে ভাবনাটা, দ্য গ্রেটেস্ট ডেঞ্জার ফর মোস্ট অফ আস ইজ নট দ্যাট আওয়ার গোল ইজ টু হাই, উই মিস ইট, বাট দ্যাট ইজ টু লো অ্যান্ড উই রিচ ইট। এটা আসলে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা ছোট ভাবে যাতে কোনো কিছু চিন্তা না করি, আমাদের চিন্তার ক্ষেত্রটা, স্বপ্নের জায়গাটা যাতে অনেক বেশি বড় হয়। এই জন্য যে নরম্যান ভগানের যে স্পিরিচুয়াল যে মোটিভেশনাল স্পিচটা, ড্রিম বিগ অ্যান্ড ডেয়ার টু ফেল, স্বপ্নটাকে অনেক বড় করে দেখতে হবে। মানে আমি ব্যর্থ হব, আমি এটা পাশ করতে পারবো না, আমি এটা অতিক্রম করতে পারবো না, এই জিনিসটার ভয়ে স্বপ্ন ছোট করে দেখা বা স্বপ্ন দেখতে ভুলে যাওয়া, স্বপ্ন দেখতে ভয় পাওয়া, এই বিষয়টা যাতে আমাদেরকে আক্রান্ত না করে। এই জন্য সবসময় চিন্তা করতে হবে ইউ আর স্ট্রঙ্গার দেন ইউ থিঙ্ক। তুমি নিজেকে যা চিন্তা করো তার চেয়ে আসলে তুমি অনেক বড়। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখা দরকার। আচ্ছা, এখন মেডিকেল সায়েন্স নিয়ে কিছু কথা বলি। আমরা যেহেতু মেডিকেল সায়েন্স, আমরা যখন আসলে বিভিন্ন ফেসবুকে পোস্ট দেখি, হতাশার পোস্ট, কেন মেডিকেল সায়েন্সে আসলাম, কেন এটা পড়তে আসলাম, এই পড়ার শেষ কোথায়, এটা একটা বোরিং। সো মেডিকেল সায়েন্স বা মেডিকেল স্টাডিটা কেউ যদি এনজয় করতে না পারে, তাহলে এটা তার জন্য একটা বিশাল ফ্রাস্ট্রেশনের কাজ হবে, কারণ হবে। এবং এই ফ্রাস্ট্রেশনের কারণে তার জীবন সিভিয়ার ডিপ্রেশন, সিভিয়ার সাইকোসিস হয়ে অনেকে দেখা যায় যে এই প্রফেশনে টিকে থাকতে পারে নাই, বা এই প্রফেশনে থাকলেও সে প্রফেশনটাকে এনজয় করতে পারে নাই, সে এই প্রফেশনটাকে ওন করতে পারে নাই, প্রফেশনটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে নাই। বা দেখা যায় যে এই শুধু মেডিকেল পড়াশোনা নিয়ে তার ফ্যামিলি টার্মোয়েল, ফ্যামিলি হারমোনি নষ্ট হয়, তারপরে তার রিলেটিভদের সাথে হারমোনি নষ্ট হয়, শুধু একটা বিষয়, একটা ডিটারমিনেশন যে সে এই সাবজেক্টটাকে, এই পড়াশোনাটাকে এনজয় করতে পারছে না, নিজের মনে করে করে নিতে পারছে না। সো একটা প্রবলেম অনেকগুলো প্রবলেমের জন্ম দিতে পারে। সো তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা মেডিকেল প্রফেশনে আসছো, তোমরা যাতে এই পড়াশোনাটাকে এনজয় করতে পারো, এনজয়েবল করে তুলতে পারো, একজন আরেকজনকে আনন্দ দিয়ে সবাই একত্রে ইউনাইটেডলি থাকতে পারো। কারো এই পড়াশোনা কেন্দ্রিক যাতে কোনো ডিপ্রেশন, কোনো সাইকোসিস যাতে না হয়। যদিও আমরা এই ছবিতে দেখাচ্ছি যে মেডিকেল সায়েন্সে এন্টারিং একটা ডোর আছে, বাট দেয়ার ইজ নো এক্সিট টিল ডেথ। আমাদের কিংবদন্তি নিউরোসার্জন, বাংলাদেশের প্রথম নিউরোসার্জন প্রফেসর রশিদুদ্দিন স্যার একটা কথা বলতেন, স্যার নিউরোসার্জন নিয়ে একটা কথা বলতেন, নিউরোসার্জন নেভার টায়ার্ড, নেভার রিটায়ার্ড, অনলি এক্সপায়ার্ড। সো এই কথাটা আমাদের মেডিকেল সায়েন্সের জন্য আসলে প্রযোজ্য, যে একজন ডক্টরের কোনো টায়ার্ডনেস নাই, কোনো রিটায়ার্ডনেস নাই, টিল ডেথ। সো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। তারপর এই ছবিটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে যখন তুমি আসলে মেডিকেল কলেজে ঢুকে গেলা, ফার্স্ট ইয়ারে সেই আইটেম এর ভয়াবহতা,
কার্ডের ভয়াবহতা, এক একটা টার্মের যে ভয়াবহতা, এগুলো আমাদের পুরে খেয়েছে। তারপরে প্রফেশনাল, এক একটা প্রফেশনাল পরীক্ষা, আমি তো সবসময় বলি যে একটা পরীক্ষা মানে হচ্ছে মানে জীবনের আয়ু কমে যাওয়া। কার যে কত বছর আয়ু কমে যায় সেটা আসলে বলা যাবে না স্ট্যাটিস্টিক্যালি। তবে এইটা একটা বিশাল প্রেসার প্রেসার কাজ করে প্রফেশনালি। তারপরে এই প্রেসারের শেষ কোথায়? ইন্টার্ন যখন করতে আসলাম তখন কিন্তু অনেক টেনশন। একদিকে টেনশন, ইন্টার্ন ডক্টররা আমরা বলি যে ডক্টরদের মধ্যে যত ক্লাসিফিকেশন আছে, কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট বা ফুল প্রফেসর, সবচেয়ে আরামের বা এনজয়েবল লাইফ কোনটা ডক্টরের, সেটা আমরা বলি ইন্টার্ন ডক্টর। কেন? কারণ তার কোনো দায়বদ্ধতা থাকে না, তার বড় ধরনের কোনো রেসপন্সিবিলিটি থাকে না, তাকে সবাই শিখায়, সে আনন্দে শিখে যায়, এই সময়ে তার বড় রেসপন্সিবিলিটি থাকে না। তবে ইন্টার্নির সময় তার কিন্তু অনেকগুলো টেনশন কাজ করে। কি কি টেনশন? এফসিপিএস, এমএস, বিসিএস, মিসেস। আমরা এই কথাটা যখন ইন্টার্নি বা তখন এটা বলতাম যে এফসিপিএস, এমএস, বিসিএস, মিসেস। যারা মানে ছেলেরা বিয়ের জন্য চিন্তা, মেয়েদেরও বিয়ের জন্য চিন্তা, তার সাথে সাথে এফসিপিএস করতে হবে, তাকে রেসিডেন্সি করতে হবে। বিসিএস অবশ্যই একটা বড় ধরনের টেনশন, ফ্যামিলি থেকে কাজ করে। অনেকের টেনশন থাকে বিদেশে এসে যাবে, ল্যাব করবে, এমআরসিএস, এমআরসিপি করবে। সো অনেকগুলো অবস্টাকল আমাদের লাইফে কিন্তু আসবে। তবে এই সবগুলোকে সুন্দর করে অতিক্রম করার জন্য আমি বলবো যে জেনেসিসের জন্ম হয়েছে। জেনেসিস চাচ্ছে যে কিভাবে প্রব গুলো সুন্দরভাবে অতিক্রম করা যায়, কিভাবে এফসিপিএস, এমএস, রেসিডেন্সি পাস করা যায়, সুন্দরভাবে কিভাবে অল্প পরিশ্রমে প্রিপারেশনটা সুন্দর করে নেওয়া যায়। এর মেকানিজম কিন্তু জেনেসিস অলরেডি তৈরি করতে সক্ষম হয়েছে। আর সেই টেনশনটা আমরা দূর করতে চাই। আচ্ছা, এইখানে দেখো এমবিবিএস টা কি, এটা কিন্তু একটা জাস্ট বিশাল একটা সমুদ্রের একটা আইসবার্গের মতো। এইখানে হচ্ছে যে জাস্ট একজন ডক্টর হলো। সো এই আইসবার্গের নিচে যখন সে পোস্ট গ্রাজুয়েশনে আসে তখন তার অনেকগুলো বিষয় কাজ করে। দেখো, তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, এমডিএমএস করতে হবে, তারপরে হচ্ছে আবার সুপার স্পেশালিটি। পাশ করেই কিন্তু ক্ষান্ত না, একজন কার্ডিয়াক সার্জন হয়ে গেলেই যে শেষ সব হয়ে গেল তা না। তাকে আবার জিনিসটা অনেকদিন অ্যাসিস্ট্যান্সি করতে হবে, চিফ সার্জন হতে হবে, তারপর আস্তে আস্তে সে করবে। একজন অর্থোপেডিক সার্জন, তাকে স্টেপ বাই স্টেপ। একজন ফিজিশিয়ান, সে হয়তো বা এফসিপিএস পাশ করলো, ইন্টারনাল মেডিসিনে পাশ করলেই যে তার চেম্বারে মানে হুড় করে অনেক রুগী ভিড় করবে, লাইন ধরবে, তা কিন্তু নয়। তাকে আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে একটা, দুইটা, পাঁচটা, 10টা পেশেন্ট হতে হতে, 20টা পেশেন্ট হতে হতে একসময় তার হয়তো বা 30টা, 40টা করে পেশেন্ট হবে। সো এবং একসময় সে সুপার স্পেশালিস্ট হবে, মেডিসিন একসময় পড়বে, তারপরে সে হয়তো বা নেফ্রোলজিস্ট হবে, তারপর হয়তোবা সে শুধুমাত্র সিকেডি নিয়ে কাজ করবে। কেউ পেডিয়াট্রিক্সে পড়বে, তারপরে হয়তোবা সে শুধু অটিজম নিয়ে কাজ করবে। তো এই বিষয়গুলো, সুপার স্পেশালিটির বিষয়গুলো কাজ করে। কারণ কি, ডক্টররা কিন্তু অল্পতে আসলে তুষ্ট নয়। কারণ মানে চিকিৎসকদের অনেক মেধা, সেই মেধাটাকে ইউটিলাইজ করতে চায়, সমাজকে অনেক কিছু যে দিতে চায়। আবার সমাজের কাছেও তার অনেক দায়বদ্ধতা। সে যেহেতু মেধাবী, তার রিলেটিভরা একজন চিকিৎসকের কাছে সবসময় তাকিয়ে থাকে যে ও আমাদেরকে চিকিৎসা দিবে, ও আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে, আর্থিকভাবে সহযোগিতা করবে, সামাজিক স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করবে। সো একজন ডক্টরের কাছে এক্সপেকটেশনের কারো কোনো কমতি নাই, সবাই অনেক বেশি চায় একজন চিকিৎসকের কাছে। এই জন্য চিকিৎসককে তাকে নিজেকে তৈরি করতে হয়। আর এই তৈরি করতে যে চিকিৎসকের ঘাম ছুটে যায়, তার জীবন নাস্তানাবুদ হয়ে যায়। তার হয়তো বা নেক্সট জেনারেশন অনেক আরামায়েশ করতে পারে, কিন্তু তার জীবন কিন্তু মানে এই পড়াশোনা, অধ্যাবসায়, নিজেকে বিল্ড আপ করা, এটা নিয়েই সে অতিক্রম করতে থাকে। তারপরে দেখো, তোমরা এখন সবাই মেডিকেল স্টুডেন্ট, তোমাদের এখনকার সময়টা তো খুবই চার্মিং অবস্থায় যাচ্ছে। যদিও সবাই বাসায় মানে ঘর বন্দি, লকডাউন, লক বন্দি, কিন্তু আমরা যখন মেডিকেল কলেজে ছিলাম, আমরা হলে থেকেছি, খেলাধুলা করেছি, একসাথে পড়াশোনা করেছি, একসাথে ক্লাস করেছি। এই যে যে চার্মিং, এই চার্মিং থেকে তোমরা গত 1 বছর বঞ্চিত। তো হয়তোবা আমরা চেষ্টা করছি এই অনলাইন মিটিং এর মাধ্যমে সকলে একত্রিত হতে, কিন্তু আমরা তো একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না, একজন আরেকজনকে কাছ থেকে তার ভাবগুলো, তার মনের কথাগুলো শুনতে পাচ্ছি না। সো এই কষ্টটুকু আমাদের থেকে যাবে, এটাকে আমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো অচিরেই। সো যেটা হচ্ছে যে
আমাদের এই যে এত কষ্ট করে আমি ডক্টর হবো, তারপরে আবার ঢাকায় এসে পোস্ট গ্রাজুয়েশনের জন্য দেখো আবার সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতোই একটা বিশাল টেস্ট আমাদের কিন্তু দিতে হবে, এই এফসিপিএস এবং এমএস। পোস্ট গ্রাজুয়েশনে পড়তে পড়তে সবাই ক্লান্ত হয়ে যায়, দেখো 2 পায়ে সবাই ঢুকে, তারপরে 4 পা হয়ে কিন্তু সবাই বের হয়, এরকম একটা অবস্থা তার তৈরি হয়ে যায়। দেখা যায় যে অনেকেই তার পোস্ট গ্রাজুয়েশনের জন্য তার অনেক কিছুই অপেক্ষা করে, তার হচ্ছে বিয়ে শাদী অপেক্ষা করে, তার সেটেলমেন্ট অপেক্ষা করে, সে কোথায় সেটেল হবে, ঢাকায় হবে নাকি কোনো একটা জেলায় হবে, না বাহিরে সে চলে যাবে, এই সব কিছু তার পোস্ট গ্রাজুয়েশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। তারপরে হচ্ছে যে আমাদের এক্সাম সিস্টেম দেখো, তোমরা এখন, আগে আমরা দিতাম 3টা প্রফ, এখন তোমরা দাও 4টা প্রফ। সো সিস্টেম গুলো আমাদের সবসময় কিন্তু চেঞ্জিং। এখন থার্ড ইয়ারে ওই দিন শুনলাম যে 1 বছরেই তোমাদের পড়তে হবে হচ্ছে কি কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন, কিন্তু ফোর্থ ইয়ারে আবার প্যাথো মাইক্রো ফার্মা। সো 1 বছরে 3টা প্যাথো মাইক্রো ফার্মা, এই বিশাল সিলেবাস পড়া কত ডিফিকাল্ট। সো এগুলো সবই চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং এগুলোতে ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। এগুলোতে আমাদেরকে বুদ্ধিমত্তা দিয়ে আমাদেরকে একটা সুন্দর শিডিউল, একটা সুন্দর মডিউল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু কনফিউজ হওয়া যাবে না। আমরা যারা বড় ভাইরা আছি, আমরা আছি তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তোমাদের, আমাদের স্যাররা আছেন, তাদের সাথে তোমরা কথা বলবা, ম্যাডামরা আছেন, তাদের সাথে তোমরা কথা বলবা, যে কিভাবে তোমার প্রবলেম গুলো নিয়ে কথা বলবা। আসলে আমরা যে কেরিয়ারের ভাবনাটা দিচ্ছি, এটা একটা গ্রামারের মধ্যে একটা ভাবনা, বাট এক একজনের গ্রামার, এক একজনের অবস্থান কিন্তু আমাদের এক এক রকম। সো কেরিয়ারটা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজ। তোমার কেরিয়ার তুমি নির্ণয় করবা তোমার সমস্যার আলোকে, তোমার যে পটেনশিয়ালিটি আছে সেই পটেনশিয়ালিটি কাজে লাগিয়ে তুমি কিভাবে আহ তোমার সমস্যাগুলো দূর করবা, তার একটা মেকানিজম তুমি তৈরি করবা। তবে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে একটা কেরিয়ার কিভাবে ডেভেলপ করতে হবে এবং তার জন্য কি কি চ্যালেঞ্জেস আছে সেগুলো তুমি কিভাবে অতিক্রম করবে। তো গ্রাজুয়েশন যেরকম বিশাল একটা ধাপ, পোস্ট গ্রাজুয়েশনও তোমাদের জন্য একটি বড় অবস্টাকেল হিসেবে সামনে ধরা দিবে। তবে আমি মনে করি যে 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 অবস্থানে তোমরা আছো, তোমরা কেউ ফার্স্ট ইয়ারে আছো, তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অবস্টাকেল এখন ফার্স্ট প্রফ, যে সেকেন্ড ইয়ারে তার জন্য সেকেন্ড প্রফ, যে থার্ড ইয়ারে থার্ড প্রফ। সো এইভাবে প্রফেশনাল পরীক্ষাগুলো তোমাদের যাতে ড্রপ আউট তোমরা না হও, একবারে যাতে তুমি পাস করতে পারবো, এটা হবে তোমার প্রাইমারি গোল। আর সেকেন্ডারি হলো তুমি যাতে অবশ্যই অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংটা হয় মেডিকেল সায়েন্সের, কারণ মেডিকেল সায়েন্স কিন্তু এমন কোনো বিদ্যা নয় যে তুমি কেমিস্ট্রিতে মাস্টার্স করলা, ব্যাংকের একটা চাকরি নিলা। আমার অনেক বন্ধুকে দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পড়াশোনা করে সে পুলিশের হলো মানে বড় একটা পোস্টে, এখন আবার জাপানে চলে গেছে, সে বড় সফটওয়্যার এর উপরে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে স্কলারশিপ দিয়ে পাঠিয়েছে। সো এই বিষয়গুলো হচ্ছে যে অন্য প্রফেশনের জন্য প্রযোজ্য, বাট মেডিকেল সায়েন্সটা হলো যেহেতু এটা করেই তোমাকে খেতে হবে, এটার উপরেই তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। সো হোয়াই নট ফ্রম টুডে, এই জিনিসটাই তোমাকে মাথায় রাখা দরকার, যে তুমি আজকে যেটা পড়ছো এটা তোমার লাইফে কখনো কখনো তোমার কাজে লাগবে। এই সেন্সে যখন তুমি পড়াশোনাটা করবা, দেখবা যে এই পড়াশোনাটার মানে মানে লাস্টিংটা অনেক বেশি হবে, এটা বহুদিন তুমি মনে রাখতে পারবা। আর কেউ যদি শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়াশোনা করো, তাহলে দেখবা যে পরীক্ষাও শেষ, তারপরে তুমি অ্যানাটমি পরীক্ষা শেষ, তুমি প্রপ পাস করে ফেলছো, তারপরে তোমাকে যখন দেখানো হবে যে এই আর্মের মাসেলটার নাম কি, তুমি এটাকে বলবা যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর যখন তোমাকে বলা হবে বাটকের তোমার এই মাসেলটার নাম কি, তখন তুমি তাকে বলবা কি ডেল্টয়েড। সো এইটাই কিন্তু আমাদের হয়, যে আমরা আসলে অনেক কিছুই মেডিকেল সায়েন্সে অনেক পড়ি কিন্তু আসলে বেশি মনে রাখতে পারি না। সো ফ্রাস্ট্রেটেড আমরা যাতে না হই, আমরা যাতে সবকিছু নিয়ে আমরা যাতে বোরিং না হই, সবকিছু নিয়ে আমরা যাতে এগিয়ে যাই, সোসাইটির সাথে আমার যাতে একটা রিলেশন থাকে, মেডিকেল প্রফেশনের সাথে আমার যাতে রিলেশন থাকে, এখানকার তোমার বন্ধুরা যাতে আছে, যারা আছে তাদের সাথে তোমার বন্ডিং থাকবে, তাদের সাথে একটা রিলেশনশিপ থাকবে, বড়দের সাথে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা, কিভাবে তাদের সাথে তোমার কথাবার্তা হবে, সেই গ্রামারটা তোমাকে জানতে হবে, তাদের থেকে তুমি কিভাবে হেল্প নিবা, সেই মেকানিজমটা তোমাকে হচ্ছে বের করে নিতে হবে। তো এখানে অনেকগুলো টেকনিক্স তোমাকে অবশ্য খাটাতে হবে, যাতে করে তুমি নিজেকে একা মনে না করো। সো তোমাকে হেল্প করার জন্য অনেকগুলো শক্তি বসে আছে, জাস্ট তোমাকে সেটাকে গ্র্যাব করে নিতে হবে। এই ছবিটা হলো আমাদের বঙ্গবন্ধু হসপিটালের এই ব্লকের 5 তলার যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই লাইব্রেরিটার একটা দৃশ্য তোমরা দেখো। শত শত ডক্টর,
পোস্ট গ্রাজুয়েশন করার জন্য। এই লাইব্রেরিতে আমিও 1 বছর 2 মাস পড়াশোনা করেছি, একেবারে একটানা। যদি আমি বলি, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নিরলস এখানে সবাই পড়াশোনা করে, যখন পরীক্ষা আসে, যখন তার পোস্ট গ্রাজুয়েশনের বিষয়গুলো আসে। কারণ এটা একটা মানে এটা একটা বাস্তবতা যে ফ্যামিলি রেখে, তোমার রিলেটিভ রেখে, তোমার প্র্যাকটিস রেখে, তোমার চেম্বার রেখে এখানে সবাই পড়ে থাকে। কেন? একটা ডিগ্রির আশায়। কারণ তাকে একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। সেরকম তোমরা যেরকম লাইব্রেরিতে পড়তে যাও মেডিকেল কলেজে, ঠিক সেরকম একটা সিনারিও। আর মেডিকেল স্টুডেন্টস এবং চিকিৎসকদের মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে যে চিকিৎসককে একদিকে আর্ন করতে হয়, পড়াশোনা করে তাকে ডিগ্রিটা অর্জন করতে হয়। আর একজন মেডিকেল স্টুডেন্ট, তাকে তার একটা হেল্পিং হ্যান্ড থাকে, তাকে বাসা থেকে সাপোর্ট দেওয়া হয়। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন যে অবস্থানে আছো, তোমরা চেষ্টা করবা না খুব বেশি আর্ন করার জন্য। আমি জানি যে টুকিটাকি আর্ন তোমরা সবাই করো, আমিও করেছি। টিউশনি কেউ হয়তো বা করে, কেউ হয়তো বা অনলাইন অ্যাক্টিভিটি করে, কেউ হয়তো বা ফ্রিল্যান্সিং করে, অনেকে অনেক কিছুই করে আর্ন করার জন্য। তবে আমি বলবো যে তোমার যতটুকু দরকার, হয়তোবা তোমার মান্থলি 5,000 টাকা দরকার বা 10,000 টাকা দরকার, এর বেশি কেউ যাতে অতিমাত্রায় বিজনেস ওরিয়েন্টেড না হয়, অতিমাত্রায় এখনই অনেক বেশি জীবনে আর্ন করতে হবে, এইটা এই চিন্তাটা তোমরা করো না। কারণ এটা একটা ভুল চিন্তা, এটা একটা মারাত্মক ভুল। কেউ যদি একজন মেডিকেল স্টুডেন্ট চিন্তা করে যে আমি অনেক টাকা ইনকাম করব, এটা আসলে তুমি চাইলেও অনেক টাকা ইনকাম করতে পারবে না, কারণ তোমার ওই পটেনশিয়ালিটি এখন ডেভেলপ হয়নি যে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। আমি বলবো যে তুমি সারাদিন যদি পরিশ্রম করো, সারা দিন রাত মেডিকেল একজন স্টুডেন্ট যদি পরিশ্রম করে, সে মাসে কত টাকা ইনকাম করতে পারবে? সর্বোচ্চ আমি ধরে নিলাম যে 40,000, 50,000, বা আরো ধরে নিলাম যে 70,000, 80,000। সব পড়াশোনা বাদ দিয়ে সে শুধু ইনকাম করতেছে। হ্যাঁ, এতে করে সে তার জীবনের বড় একটা ক্ষতি করে ফেললো। কি ক্ষতি করে ফেললো? মনে করো এখন আমি আমার স্টেজে, আমি যদি একটা অপারেশন করি, আমি হয়তো বা মানে 2 ঘন্টার একটা অপারেশন করলেই হয়তো বা 30-40 হাজার টাকা ইনকাম করতে পারি। তো সেই জিনিসটা তুমি যদি সারা দিন রাত কষ্ট করে মাসে যদি তুমি 40, 50, 60 হাজার টাকা ইনকাম করো, আমি বলবো যে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ইটস এ লস প্রজেক্ট। সো এই লস প্রজেক্টে তোমাদের যাওয়ার দরকার নেই। মেডিকেল স্টুডেন্টটা হলো এটা নিজেকে গড়ার একটা সময়, নিজেকে বিলিয়ে দেওয়ার সময় নয়। তুমি নিজেকে এখন গঠন করছো। তো এখানে তোমাকে অবশ্যই একেবারেই একজন শিক্ষার্থী আইডিয়াল স্টুডেন্ট হিসেবে নিজেকে তৈরি করাটা জরুরি। আর অবশ্যই সোশ্যাল ওয়ার্ক তুমি করবা, এটা আমি ইন্সপায়ার করব। কেউ হয়তোবা মেডিসিন ক্লাব করবা, কেউ সন্ধানী করবা, কেউ হয়তোবা রক্তদান কর্মসূচিতে থাকবা, কেউ হয়তোবা 3rd ইয়ারে আসো, 1st ইয়ার 2nd ইয়ারের ভাইদেরকে হেল্প করবা, বোনদেরকে হেল্প করবা, কেউ হয়তোবা সোশ্যাল ওয়ার্ক করবা। তো এগুলো আমাদের মনের চাহিদা মেটানোর জন্য এই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। কেউ হয়তোবা অনলাইন ইউনিভার্সিটির মতো ডিপ্লোমেট হবা, এগুলো দরকার আছে জীবনের জন্য। দিস ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তারপরে আসো যে সিম্পল রুলস ফর এ 5 হ্যাপি লাইফ। ডোন্ট বি ভেরি ইমোশনাল, হ্যাভ ফেথ, ডোন্ট এভার গিভ আপ। মানে তুমি যে জিনিসটা ধরছো, যেমন এখন তুমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে একজন ডিপ্লোমেট হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছ, তো তুমি অবশ্যই এটাকে গিভ আপ করবা না, তুমি এটাকে ধরে থাকবা। একসময় এটার মাধ্যমে দেখবা যে তোমার কেরিয়ারের নতুন নতুন কিছু ডাইমেনশন তৈরি হবে। সেটা কিভাবে হবে সেটা হয়তো আমরাও তোমাকে এখন বলতে পারবো না, কিন্তু হবে। তোমাকে হয়তোবা এই অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে অনেকে চিনবে, জানবে। তোমাকে হয়তোবা এটার মাধ্যমে তুমি তোমার যে পটেনশিয়ালিটি গুলো তুমি শো করতে পারবা। তুমি হয়তোবা খুব ভালো একটা অ্যানাটমি পারো, সেই জিনিসটা তুমি অনেক ছোট ভাইদেরকে সেটা তুমি পড়াতে পারবা। সো এই বিষয়গুলো, এই জন্যই আমি বলছি যে কিপ ট্রাইং, ডোন্ট মেক থিংস কমপ্লিকেটেড, কিপ ইট সিম্পল। মানে কি করলে কি হবে, মানে অনেক বেশি চিন্তা করে জিনিসটাকে জটিলতার মধ্যে ফেলা, এটা করার দরকার নেই। তোমার যেটা ভালো লাগে, তোমার মন যেটা চায়, তুমি সেটা করবা। সেটা নিয়ে তোমার মনের মধ্যে থেকে কোনো দোমনা যাতে কাজ না করে, কোনো কনফ্লিক্ট, ইন্টারনাল কনফ্লিক্ট যাতে কাজ না করে। সো ডোন্ট টেক থিংস টু সিরিয়াসলি। প্রফে আমাকে পাস করতেই হবে, না করলে আমার জীবন ধ্বংস, না করলে আমি মরে যাব। সো এই বিষয়গুলো আনার দরকার নেই। সো সবসময় জিনিসগুলোকে এনজয় করতে চেষ্টা করা। হয়তো বা কোনো একটা প্রফে ফেল হতেই পারে, সেটা তুমি 6 মাসের মধ্যে আবার কাভার করে ফেলবা। সো টেক ইট ভেরি ইজি। কারণ এমনও হয়েছে যে 5 বার 6 বার পরীক্ষা দিয়ে এফসিপিএস পাস করে
এখন সে অনেক বড় ডক্টর, অনেক ভালো চিকিৎসা দেয়। সো টাইমটাকে একেবারে যে সবকিছুই ফার্স্ট টাইমে হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। সো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। সো ডোন্ট বি এ গ্রোন আপ। তারপরে আমি আরেকটা জিনিস বলি, আমাদের মেডিকেল কলেজে আমি দেখেছি যে আমাদের ব্যাচে যারা অনেক ভালো ভালো স্টুডেন্ট, তাদের অনেকেরই হয়তোবা পোস্ট গ্রাজুয়েশন হতে অনেক সময় লাগছে। হয়তোবা যে মিড লেভেলের স্টুডেন্ট ছিল তা সে হয়তোবা 2017 সালে তার পোস্ট গ্রাজুয়েশন করে ফেলছে, 18 সালে করে ফেলছে। অনেক ভালো আমাদের মানে প্রথম সারির 1 থেকে 10-এর মধ্যে যারা আমাদের ব্যাচে ছিল, তাদেরকে আমি অনেককে দেখছি যে এই বছর এসে সে পোস্ট গ্রাজুয়েশন করেছে। সো কে কখন কোন দিক দিয়ে এগিয়ে যাবে পিছিয়ে যাবে সেই জিনিসটা এত কমপ্লিকেটেডলি চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নর্মাল পেসে তুমি আগাতে থাকবা। ডোন্ট বি এ গ্রোন আপ, স্টে অ্যাজ ইউথফুল অ্যাজ এ কিড। সবসময় চিন্তা করবা যে আমি শিখবো, আমি একজন স্টুডেন্ট, আমি শিখবো। সো বিলিভ ইন ইউর সেলফ, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ থিঙ্ক, এটা আমি আগেই বলেছি। এই বিষয়গুলো তোমরা অনেকেই অনেকটা জানো যে আন্ডার গ্রাজুয়েটে তোমাদের প্রফেশনাল এক্সাম আছে, ইন্টার্নশিপ আছে, পোস্ট গ্রাজুয়েশনে এসে তুমি দেশে কেরিয়ার করতে পারো, বাইরে করতে পারো, স্পেশাল ব্রাঞ্চে করতে পারো, স্পেশাল ইয়েতে তুমি হাইলাইট হতে পারো। প্রফে যেমন রিটেন, অসপি, ভাইভা, ক্লিনিক্যাল এই সেগমেন্ট গুলো তোমাদের থাকে। অনলাইন ইউনিভার্সিটি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে হেল্প করে। তারপরে এই বইগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত, এই বইগুলো আমাদেরকে পড়তে হয়। তারপরে দেখো যে আমাদের যে মেডিকেল সায়েন্স, আজকে বাস্তবতা হচ্ছে এটাই যে মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি আমাদের কিন্তু সকল সমস্যার সমাধান করতে পারবে না। হ্যাঁ, কারণ তাদেরও লিমিটেশন আছে, সিস্টেমের লিমিটেশন আছে, ম্যানেজমেন্টের অনেক লিমিটেশন থাকে। তো সেই জন্য অবশ্যই অনলাইন ইউনিভার্সিটি তার ভূমিকা পালন করে যাচ্ছে। তোমাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করছে, ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করছে, তোমাদের জন্য ভাইবার ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো এই বিষয়গুলো তোমরাই করতেছো, তোমরা নিজেরাই করছো, কিন্তু এটাকে অর্গানাইজ হয়তো বা অনলাইন ইউনিভার্সিটি তোমাদের সেই হেল্পটা করছে। সো এটাকে একটা ব্যালেন্সড লাইফের মধ্যে রাখতে হবে। একদিকে যেমন কেরিয়ার, পড়াশোনা, তোমার লাইফ, সবকিছু আর্নিং, এই সবকিছুর মধ্যে যাতে একটা ব্যালেন্স থাকে। পড়াশোনাও চলবে, আর্নিংও চলবে, পড়াশোনাও চলবে, ফ্যামিলিও চলবে, পড়াশোনাও চলবে, পোস্ট গ্রাজুয়েশন চলবে, রুগী দেখাও চলবে। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। যেমন একজন হচ্ছে যে শুধুমাত্র খালি পোস্ট গ্রাজুয়েশন নিতেই আছে, সে আবার বিয়ে শাদীর কথাই ভুলে গেছে, ভুলে দেখতে দেখতে যে পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, সে বিয়ে করে নাই, তার বয়স হয়ে গেছে 35-40। সো এইটা কিন্তু একটা ব্যালেন্সড লাইফ হলো না। আবার হচ্ছে যে কেউ একজন হয়তো বা আহ শুধু টাকা ইনকামের পিছনে ঘুরতেছে, মানে প্রচুর টাকা ইনকাম করতেছে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতেছে না। সো সে কিন্তু হারিয়ে যাবে। সো ব্যালেন্সড হতে হবে। আহ এই ছবিটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। এই ছবির বাম দিকে যাকে তোমরা দেখছো উনি ইরানিয়ান প্রেসিডেন্ট রোহানি। আর ওনার রাইট সাইডে তোমরা যারা দেখছো তোমরা ওনাকে চিনো না। উনি হচ্ছেন একজন প্রখ্যাত নিউরো সার্জন, যাকে পৃথিবীর সব নিউরো সার্জন চিনে। আমি বলবো পৃথিবীর যে কোনো নিউরো সার্জন তাকে চিনে। তার নাম প্রফেসর মাজিদ সামি। উনি ইরানিয়ান বংশোদ্ভূত। উনি প্রফেশনালি উনি এখন আছেন জার্মানিতে। তো ওনাকে গত বছর ইরানিয়ান সরকার তাদের সর্বোচ্চ যে ডিগ্রি খোয়ারেজমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সেই অ্যাওয়ার্ডটি দেয়। আমাদের দেশে যেরকম স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় বা 21শে পদক দেওয়া হয়, এই ধরনের একটা পদক উনি পেয়েছেন। কেন উনি এই পদকটা পেলেন তুমি দেখো। কারণ উনি মানে মডার্ন নিউরো সার্জারিকে একটা বিশাল একটা জায়গায় নিয়ে গেছেন। মাইক্রো নিউরো সার্জারিকে উনি খুব বড় একটা অবস্থানে নিয়ে গেছেন। অনেক অপারেশন যেগুলো আগে সার্জনরা খুব অল্প সময়ের মধ্যে খুব স্কিলড ওয়েতে করতে পারতো না, সেই অপারেশন গুলো উনি কিভাবে সহজভাবে করতে হবে সেই অপারেটিভ প্রসিডিউর গুলো, স্টেপ গুলো উনি সহজবদ্ধ করতে সক্ষম হয়েছেন। এবং উনি প্রচুর পেপার লিখেছেন নিউরো সার্জারির উপরে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার শেপটা তুমি যদি চিন্তা করো, এর শেপটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং ল্যাটারাল যে ভিউটা, এটা অ্যাজ লাইক অ্যাজ এ ব্রেইন। তুমি দেখো যে তার স্বপ্নটা কত বড় ছিল। সে একটা ব্রেইনের একটা শেপে সে একটা হসপিটাল করেছে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট, INI। এটা জার্মানির হ্যানয়ে অবস্থিত। এই জন্য এই এই জায়গাটাকে বলা হয় ব্রেইন অফ হ্যানোভার। ব্রেইন অফ হ্যানোভার বলা হয় জার্মানির এই জায়গাটাকে।
একটা ব্রেইনের শেপে সে একটা হসপিটাল করে দিয়েছে, মানে তার স্বপ্নটা দেখো কত বড়। এবং মাজিদ সামি উনি প্রচুর বড় বড় অপারেশন, যেটা হয়তো বা 8 ঘন্টা 10 ঘন্টা লাগে, উনি 2 ঘন্টায় সেটা করে ফেলেন। কিভাবে? ওনার নিজস্ব টেকনিক উনি আবিষ্কার করেছেন। সামিস এসেনশিয়াল নিউরোসার্জারি উনি বই লিখেছেন। সো দেখো, মানুষ তার কর্মের মধ্য দিয়েই কিন্তু বেঁচে থাকবে। সো কর্মটা যাতে আমাদের খুব সুন্দর হয়, নিজেকে সেইভাবে দক্ষ হিসাবে গড়ে তোলা। তো আমি আগেই বলেছিলাম যে ইন্টার্ন লাইফটা হলো গোল্ডেন পিরিয়ড অফ দি ফর এ ডক্টর। এখানে তুমি অনেক কিছু শিখবা, কিভাবে ক্যাথেটার করতে হয়, ক্যানুলা করতে হয়, এনজি ফিটিং দিতে হয়, কিভাবে সার্জারি স্টিচ দিতে হয়, হ্যাঁ, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে ছোট ছোট অপারেশন, তুমি হয়তো বা তোমাকে সিজার শেখানো হবে, অ্যাপেন্ডিসেক্টমি শেখানো হবে, সেই অপারেশন গুলো কিন্তু তুমি ইন্টার্ন সময় শিখবা, এবং তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না, তোমাকে সবাই ধরে ধরে শিখাবে। সো এটা একটা গোল্ডেন পিরিয়ড। তারপরে তোমাদের দেখো ইন্টার্নের সময় অনেক ঘোরাঘুরি হয়। তোমরা সবাই ইন্টার্ন করবা। তারপরে অবশ্য মেডিকেল স্টুডেন্ট লাইফেও তো আমরা বিভিন্ন ট্যুরে গিয়েছি, ব্যাচ ট্যুর, কক্সবাজার বা বান্দরবন। এগুলাতে তোমরা অবশ্য এখন পারতেছো না লকডাউনের কারণে। ইনশাল্লাহ চিরেই এই লকডাউন ভেঙে যাবে, তোমরা ঘুরতে বেরোতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে দেখো, আফটার ইন্টার্নশিপ যে জিনিসটা আমি বলেছি, তোমাদের ফ্যামিলি, মানি, ডিগ্রি সবই আমাদের দরকার, ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট। পোস্ট গ্রাজুয়েশন দেখো, তোমাদের এই যে বাহিরে যাওয়ার টেনশন, ফ্যামিলি, ডিগ্রি, টিসিএস, এই বিষয়গুলো তোমাদের মাথায় চলে আসবে। সো যখনই দেয়ার ইজ লট অফ পথ, দেখো এই ছবিটা তুমি যদি দেখো, যে যখন একটা মানুষের অনেকগুলো পথ থাকে, তখন তাকে যে কোনো একটাকে চয়েস করতে হয়। একটাকে চয়েস করে এক পথে তাকে এগিয়ে যেতে হয়। সো অনেকগুলো পথ থাকলে ডিসিশন মেকিং ইজ ডিফিকাল্ট। যেমন তুমি এখন মেডিকেল স্টুডেন্ট, তুমি চাইলেই তুমি কিন্তু আর ইঞ্জিনিয়ার হতে পারছো না, বাট তুমি যখন মানে ইন্টারমিডিয়েট শেষ করে যখন তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তখন কিন্তু তুমি চাইলে ডক্টর হতে পারো, তুমি টিচার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো। বাট ওয়ান্স ইউ এন্টার ইনটু দি মেডিকেল কলেজ, তোমার কিন্তু চিকিৎসক হওয়া ছাড়া তোমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ওই বিষয়গুলো আবার তোমার সামনে আসবে যখন তুমি ইন্টার্নি শেষ করবা। তখন তুমি কি বিদেশে যাবা না দেশে থাকবা? তুমি কি এফসিপিএস এমডিএমএস করবা, নাকি জিপি ডক্টর হিসেবে নিজের এলাকায় অনেক ভালো একজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করবা? তুমি কি বিসিএস করবা না প্রাইভেট জব করবা? সো এই সবগুলো দেখো, মানে তোমার সবগুলো বিষয় একটা ডিসিশন মেকিং এ আসতে হবে। সো এইগুলো এখন থেকে তোমাকে শিখতে। আর যখনই অনেকগুলো পথ, তখনই কিন্তু ডেভিয়েশনের চান্স থাকে। ডেভিয়েশন ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বিষয়গুলো আমি একটু দ্রুত স্কেপ করব। মানে কোথায় কি ডিগ্রি আছে দেশে বিদেশে। তুমি চাইলে একজন সার্জন হতে পারো, ফিজিশিয়ান হতে পারো, প্যারা ক্লিনিক্যাল সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, ল্যাবরেটরি মেডিসিন, এগুলোতে যেতে পারো। একবারে বেসিক সাবজেক্টে যেতে পারো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। কারণ কি, বেসিক সাবজেক্টে গেলে অনেক মেডিকেল স্টুডেন্ট তোমাকে চিনবে, তুমি ভালো করে তাদেরকে শিখাতে পারবা, তাদেরকে তুমি দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাদান করতে পারবা। এটা একটা বিশাল প্রফেশন, টিচিং প্রফেশন। এটা হলো বিসিপিএস এর সেই প্রতিষ্ঠান, বিল্ডিং, আকাঙ্ক্ষিত সেই ডিগ্রি। তোমরা ইনশাল্লাহ একে সবাই অর্জন করবা। তারপরে হচ্ছে রেসিডেন্সি। আমরা বলি যে ক্যারিয়ার অফ দ্য টাইম, কারণ অনেক অপরচুনিটি। রেসিডেন্সি কোর্সটা সারা বিশ্বে অ্যাকসেপ্টেড একটা কোর্স। সারা বিশ্বে রেসিডেন্সি কোর্সের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। এইখানেও তোমার সার্জারি, মেডিসিন, প্যারাক্লিনিক্যাল, বেসিক সাবজেক্টে তুমি রেসিডেন্সি করতে পারবা। তো এগুলো নিয়ে এখানে ফেজ এ, ফেজ বি থাকবে। পরীক্ষা পদ্ধতি নিয়ে এখন তোমাদের চিন্তা করার দরকার নাই, তুমি শুধু জেনে রাখো যে বাংলাদেশে 2টা ডিগ্রি হয়। সব সাবজেক্টে তুমি যে সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্টেই তুমি তোমার কেরিয়ার বিল্ড আপ করতে পারবা। খালি তোমাকে আগে থেকে একটু জানতে হবে এবং মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। এছাড়াও এমসিপিএস ডিগ্রি আছে, যেটা 1 বছর ট্রেনিং করে তুমি বিসিপিএস এর আন্ডারে এই পরীক্ষা দিয়ে তুমি এমসিপিএস পাস করতে পারো। ডিপ্লোমা আছে, এটা 2 বছরের একটা কোর্স। তুমি ডিপ্লোমা পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট দিয়ে ডিপ্লোমা জয়েন করতে পারো। অর্থোপেডিক্স, অপথলমোলজি, ডিপ্লোমা ইন ডার্মাটোলজি, ডিপ্লোমা ইন এন্ডোক্রাইন, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি। সো অনেক কিছুতে ডিপ্লোমা আছে। ডিপ্লোমা ইন পালমোনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস। তো সবকিছু তুমি করতে পারবা। ডিপ্লোমা অনেকগুলো সাবজেক্টে আছে। বেসিক সায়েন্সের উপরে তুমি ডিগ্রি করতে নিজেকে তৈরি করতে পারো। পাবলিক হেলথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন করোনার মধ্যে আমরা পাবলিক হেলথের গুরুত্বটা বুঝতে পারছি। পাবলিক হেলথ নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, তুমি ভালো রিসার্চার হতে পারো,
তুমি গভর্নমেন্টের পলিসি লেভেলে কাজ করতে পারো, নিপসমে মাধ্যমে, ব্র্যাকের মাধ্যমে, তুমি ডিজি হেলথে কাজ করতে পারো। তো অনেকগুলো অপরচুনিটি পাবলিক হেলথের মধ্যে দিয়ে আছে। সো ইটস এ গুড ক্যারিয়ার। আই আই support you to enter into this arena, the public health super specialty. এরপরে যারা ডেন্টালে আছো তারা তোমরা বিসিএস করতে পারো, তারা অস্ট্রেলিয়ান ডেন্টাল কাউন্সিলে যেতে পারো, জব অপরচুনিটিও ভালো আছে। বাংলাদেশে তুমি এফসিপিএস করতে পারো, এমএস করতে পারো। এমএস 6টা সাবজেক্টে এমএস করা যায়, ডেন্টালের 6টা সাবজেক্টে তুমি এমএস করতে পারো। তারপরে হচ্ছে বিসিএস অবশ্যই ভেরি মাচ লুক্রেটিভ ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি, এবং ফর ম্যারিটাল পারপাস সেটাও ইম্পর্টেন্ট ছেলেদের জন্য, কারণ যারা ছেলেরা বিসিএস করা থাকে তাদের এক্সট্রা ডিমান্ড থাকে মেয়ের বাবা মার পক্ষ থেকে। সো বিসিএস এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিস এটা একটা চাকরির একটা নিশ্চয়তা। তুমি সরকারি মেডিকেল কলেজে পোস্টিং পাবা, সেখানে তুমি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলবা, তুমি স্টুডেন্টদেরকে পড়াবা। এখন তুমি যেরকম মেডিকেল কলেজে পড়তেছো, তুমি আবার পড়াবা। তো এই চার্মিংটা তোমার বিসিএস এ না ঢুকতে তুমি পাচ্ছ না। তারপরে হচ্ছে যে আর্মিতে তুমি জয়েন করতে পারো। তোমরা যারা একেবারে প্রেশার ইন্টার্ন শেষ করেই তুমি এজ এ ক্যাপ্টেন হিসাবে আর্মিতে জয়েন করতে পারো। অনেকে পোস্ট গ্রাজুয়েশন করে, যেমন এমএস গাইনি, এফসিপিএস গাইনি, অথবা এফসিপিএস মেডিসিন, এফসিপিএস অর্থোপেডিক্স, এমএস অর্থোপেডিক্স, এগুলো করেও তুমি মেজর হিসাবে আর্মিতে জয়েন করতে পারো। কারণ আর্মিতে সবসময় ডিমান্ড থাকে, মোটামুটি ভালো করে প্রিপারেশন নিলে আর্মিতেও চান্স পাওয়া যায়। আর্মি মেডিকেল করে এখন প্রচুর মেডিকেল কলেজ আর্মিতে বেড়েছে, তো সেগুলো তুমি অ্যাভেল করতে পারবা। এছাড়াও যারা বাইরে যেতে চাও তারা এখন থেকে মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে, কারণ ইটস এ বিগ ডিসিশন। বাইরে যাওয়ার ডিসিশনটা ইটস এ বিগ ডিসিশন। তোমাকে দেশ ছাড়তে হবে, ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট হবে, তোমাকে নতুন একটা পরিবেশে যেতে হবে, সেখানে তোমাকে খাপ খাওয়াতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা ব্যাপার আছে, মেন্টাল সাপোর্টের একটা ব্যাপার আছে, তোমার কেলিবারের একটা ব্যাপার আছে। কতটুকু তুমি নিজেকে সেখানে মেরে ধরতে পারবা, সেখানে কি তুমি মেডিসিন করবা না সার্জারি করবা? সার্জারি করলে তোমাকে আরো বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে। সো সবকিছু পসিবল, তবে তোমার ডিটারমিনেশন এবং যে ফ্যাক্টর গুলো আমি বললাম সেই ফ্যাক্টর গুলোকে তুমি সামনে রাখবা। সেগুলোকে যদি তুমি অতিক্রম করতে পারো, দেন আমি বলবো যে তুমি অবশ্যই বিদেশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো। তবে সেটা অবশ্যই বাইরে যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে তুমি 4th ইয়ার 5th ইয়ার ইন্টার্নের সময় তুমি এই প্রক্রিয়ার মধ্যে যাবা। ইন্টার্ন করেই তোমার যাতে ঢাকায় আসতে না হয়, তুমি সরাসরি বিদেশে যেতে চলে যেতে পারো, সেইভাবে নিজেকে তৈরি করবা। সে তার জন্য কোনো হেল্পের যদি দরকার হয়, জেনেসিস তোমাদের সেই হেল্পটা ইনশাল্লাহ করবে, কারণ জেনেসিসে এমআরসিএস, এমআরসিপি, এমআরসিওজি এই জিনিসগুলো পড়ানো হয়। প্ল্যাবের জন্য আমাদের চিন্তা আছে যে কোর্স শুরু করা, সেটা ইনশাল্লাহ আমরা করব। আইএলটিএস, ওএটি সেগুলো নিয়েও আমরা কাজ করব, আমাদের এগুলো প্ল্যানে আছে। ইউএসএমডি, যদিও ইউএসএমডি করে অনেকেই এখনো রেসিডেন্সি পাচ্ছে না, কারণ ইউএসএ গভর্নমেন্ট খুব সহজে এন্ট্রি দিচ্ছে না। এখন হয়তোবা জো বাইডেন আসার পরে হয়তোবা সেটা আবার সুযোগটা উন্মোচন হতে পারে। অস্ট্রেলিয়াতে অনেক সহজ এখন অনেকটা, কেউ যদি খুব বেশি ডিটারমাইন্ড হয় এএমসি পরীক্ষা দিয়ে পার্ট 1 দিয়ে চলে যেতে পারে, পার্ট 2 ওইখানে বসেই তুমি দিতে পারবা। সো অনেকগুলো অপরচুনিটি এই অস্ট্রেলিয়াতে আছে লাইফ। তারপরে সেখানে হচ্ছে যে কেরিয়ার ডেভেলপমেন্ট অনেক সহজ। প্ল্যাব সেটাও অনেকটাই সহজ। প্ল্যাব পরীক্ষা তোমরা যদি 5th ইয়ার থেকেই টার্গেট নাও, এখন তো আমি দেখি যে মেডিকেল স্টুডেন্টদের প্রচুর, 100 জনকে জিজ্ঞেস করলে প্রায় 40-50 জনই বলে যে ভাইয়া ল্যাব দিচ্ছি, বাইরে চলে যাবো। সো ইটস এ কমন ট্রেন্ড হয়ে গেছে, এটা যেমন আগে একটা আনকমন ট্রেন্ড ছিল। সো প্ল্যাব ইটস এ ভেরি কমন ট্রেন্ড নাও এডেজ। কমন ট্রেন্ড হওয়ার কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়াতে চিকিৎসকদেরকে নিয়ে যেইভাবে লেখা হয়, মেডিকেল স্টুডেন্টকে নিয়ে যেভাবে লেখা হয়, তোমরা আসলে সেই আস্থার জায়গাটা পাও না যে এই দেশে তুমি চিকিৎসা দিবা। সোশ্যাল মিডিয়ার আমি বলবো যে এটা উপকারী দিক বা অপকারী দিক যাই হোক, তো সবাই এখন তোমাদের মধ্যে একটা চিন্তা যে তুমি প্ল্যাব দিয়ে বাইরে চলে যাবে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করবো। তুমি চলে যেতে পারো, এটা ভালো হবে, বরং দেশের জন্য মঙ্গল। পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম অন ক্যাম্পাস, এখানে ডেন্টিস্ট্রি নিয়ে অনেক কিছু আছে। $1 million কোর্স চান্স, টাইম ওয়েস্টিং। আচ্ছা দেখো, আমাদের এখন এই সমস্যাটা কেন হয়,
আমাদের মেডিকেল এডুকেশনে আমি নিজেকে দক্ষ হওয়ার তৈরি করতে আমার প্রবলেমটা কোথায়? আমরা প্রচুর সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে, আমরা প্রচুর সময় দিই। কো এডুকেশন একদিকে যেমন পটেনশিয়ালিটি আছে অনেক কিছু, আবার এটার অনেক ক্ষতিকর দিক আছে। অনেকে হয়তো বা কো এডুকেশনে ইয়ে করতে যে দেখা যায় যে তার পড়াশোনা আর হয় না, সে অল্প বয়সেই সম্পর্কে জড়িয়ে যে ওখানে প্রচুর সময় নষ্ট হয়ে যায়। টাকা পয়সাও একটা প্রবলেম, প্রপার মানি না থাকলে নিজেকে তৈরি করাও কঠিন হয়, কারণ পোস্ট গ্রাজুয়েশনের এক একটা ডিগ্রি করতে অনেক টাকা লাগে। পরীক্ষা ফি আছে, তারপরে কোচিং এ ভর্তি হলে তার টাকা, আবার বই টই অনেক কিনতে হয়, বিভিন্ন কোর্স অনলাইন কোর্স করতে হয়। তো সবকিছুই, তারপরে ধরো কোনো একটা হ্যান্ডস অন ট্রেনিং করতে সেখানে টাকা লাগে। তুমি যদি আল্ট্রাসাউন্ডের একটা ট্রেনিং করো সেখানে 10-15 হাজার টাকা লাগে। তুমি যদি এমআরসিএস এর একটা ট্রেনিং করো সেখানে তোমার 30-40 হাজার একটা টাকা লাগছে। তো তোমাকে এই ম্যানেজমেন্টটা করে রাখতে হবে যে ইন্টার্নের সময় আমি কিছু টাকা পয়সা জমিয়ে রাখবো, তারপরে যাতে আমি এটা নিজের জন্য খরচ করতে পারি। এনভায়রনমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তুমি কোন এনভায়রনমেন্টে তোমার কেরিয়ারটাকে ডেভেলপ করছো। অনলাইন ইউনিভার্সিটির আজকে তোমরা হচ্ছে অনলাইন ইউনিভার্সিটির একজন ডিপ্লোমেট। সো তুমি দেখো এই এনভায়রনমেন্টের মধ্যেই তোমার দিনের ম্যাক্সিমাম সময় চলে যাবে। তখন এই এনভায়রনমেন্ট তোমাকে যদি ভালো কিছু দেয় তাহলে তুমি ভালো করতে পারবা। এনভায়রনমেন্ট চ্যাটিং হচ্ছে, গল্প হচ্ছে, মানে কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ কিছু হচ্ছে না, তখন এই এনভায়রনমেন্ট তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। সো এনভায়রনমেন্টটা যাতে তোমার জন্য পজিটিভ হয় তোমরা সেই চেষ্টাটা করবা। ফিউচার মেডিকেল অ্যাডভান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চলে আসতেছে সবকিছুতেই। এখন এই যে ড্রোনের মাধ্যমে দেখা যায় যে মেডিকেল ড্রোনের মাধ্যমে একজন পেশেন্টকে সার্ভিস দেওয়া সম্ভব। তারপরে হইতে পারে যে তোমার একটা হেলিপ্যাড আসলো, হেলিপ্যাডে রুগী তোমার হসপিটালে আসবে, তুমি হেলিপ্যাড থেকেই সেখানে অপথলমোলজিতে রেটিনাল ইমপ্লান্ট অনেক কিছু অ্যাডভান্সমেন্ট চলে আসছে। পিল ক্যাম, টোটাল একটা ক্যাপসুল দিয়েই, ক্যাপসুল এন্ডোস্কোপির মাধ্যমে টোটাল জিআইটিটা তুমি হয়তো বা দেখে ফেলতে পারতেছো কোথাও কোনো প্যাথোলজি আছে কিনা। তারপরে হচ্ছে রিসার্চ, এখন মেডিকেল রিসার্চ অনেক বেশি অ্যাডভান্স। খুব এই মেডিকেল রিসার্চের একটা প্রোডাক্টই হচ্ছে করোনা ভ্যাকসিন। দেখো কত দ্রুত সময়ের মধ্যে মেডিকেল রিসার্চ তার ভ্যাকসিন নিয়ে আসতে সক্ষম হয়েছে। এটা একটা ছবি তোমরা দেখো যে পেশেন্ট বাঁশি বাজাচ্ছে, মূলত আসলে সে একজন প্রফেশনালি উনি ফ্লুট বাজিয়েই তার প্রফেশনটাকে চালান। এখন তার ব্রেন টিউমার হয়েছে, সো এই টিউমার অপারেশন করতে যে তার যাতে ল্যারিঞ্জিয়াল নার্ভের কোনো প্রবলেম না হয় এই জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে তার নাম হচ্ছে অ্যাওয়ে ক্রেনিওটমি। এই পেশেন্ট যেমন গিটারিস্ট, সো তার স্কিলনেসের যাতে কোনো প্রবলেম না হয় টিউমার অপারেশনের পর, সেই জন্য তাকে অ্যাওয়ে ক্রেনিওটমি করা হচ্ছে, যাতে সে একদিকে গিটার বাজাতে থাকবে, তার ব্রেন টিউমার অপারেশন হতে থাকবে, আফটার অপারেশন তার যাতে কোনো ডেফিসিট না হয়। সো এই অ্যাডভান্সমেন্ট কিন্তু মেডিকেল সায়েন্সে চলে আসছে। সো দেখো একটা ব্রেন টিউমার জাস্ট মোটর এরিয়ার উপরে, যেখানে তার হ্যান্ড মুভমেন্টটা হবে। সো এই টিউমারটা অপারেশন করতে গেলে এইরকম একটা সফিস্টিকেটেড আমাদের অ্যাওয়ে ক্রেনিওটমি, সেটা বাংলাদেশে এখন অ্যাওয়ে ক্রেনিওটমি হচ্ছে বহু জায়গায়। সো এই অ্যাওয়ে ক্রেনিওটমির মাধ্যমে এগুলো করা পসিবল। কিছু অপারেটিভ ভিডিও ছিল, এগুলো আসলে তোমাদের এখন দেখানো সম্ভব না। এখানে অনেক কিছু আছে যে হিউম্যান বডিটাকে আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে তৈরি করেছেন, আর সেই হিউম্যান বডিটা নিয়েই আমরা কাজ করতেছি। ইটস এ গ্রেট ব্লেসিং, অনেক বড় একটা নিয়ামত। অবশ্যই এই নিয়ামতের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে যে আল্লাহ তাআলা যে এত নিয়ামত আমাদেরকে দিলেন এটা আমরা কিভাবে ব্যবহার করেছি, আমি আমার লার্নিংটা ঠিক মতো করেছি কিনা, পেশেন্টটাকে আমি হক আদায় করে দেখেছি কিনা, সেই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইকিয়াট্রিতে তুমি চাইলে ক্যারিয়ার করতে পারো, অর্থোপেডিক্সে করতে পারো, এবং সবগুলো সাবজেক্টেরই এখন আবার অনেক সাব স্পেশালিটি চলে আসছে। তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখা দরকার যে তুমি কোন দিকে যাবা। অনেকের হয়তো বা সাব স্পেশালিটিটা পছন্দ, এই জন্য সে অনেকে হয়তো বা চিন্তা করে যে আমি পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে পড়বো, তাহলে সে কিন্তু প্রথমে পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে যেতে পারবে না, তাকে প্রথমে অর্থোপেডিক্স একটা ডিগ্রি করতে হবে, তারপর সে পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে সে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে এই জন্য আনা দরকার। তুমি যদি সাব স্পেশালিটি, অনেকের হইতে পারে যে সাব স্পেশালিটিটা পছন্দ, তাহলে তাকে ওই স্পেশালিটি সাবজেক্টে আগে যেতে হবে, তারপরে সে সাব স্পেশালিটিতে আসতে পারবে। যেমন ধরো কেউ মনে করতেছে যে আমি শুধু স্পাইনের উপরে আমি ডিগ্রি করতে, মানে স্পাইনের শুধু আমি অপারেশন করবো, তাহলে হয় তাকে অর্থোপেডিক সার্জন হতে হবে,
আর না হলে তাকে নিউরো সার্জন হতে হবে, তাহলেই সে স্পাইনে অপারেশন করতে পারবে। সে কিন্তু একজন জেনারেল সার্জন হয়ে সেই স্পাইনে অপারেশন করতে পারবে না। সো এই সাব স্পেশালিটির ধারণাটাই জন্য তোমাদের এখন থেকেই আমরা দিয়ে রাখতেছি। তোমাদের জন্য একটা কুইজ, যে মোস্ট সাইলেন্ট বাট হাইলি ফাংশনাল অর্গান অফ দ্য বডি কি বলো তো? কেউ কি আনসার করতে পারবা? ব্রেন স্যার। হ্যালো ব্রেন স্যার। স্যার ব্রেইন। সুজন ভাই উত্তর শুনতে পারছেন? আমাদের একজন ক্যান্ডিডেট বলছে তোরা brain। তোমরা কি শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছে। ব্রেইন স্যার। অনেকেই মেসেজে এবং অ্যান্সার দিচ্ছে মাইক অন করে। তো মোস্ট সাইলেন্ট হাইলি ফাংশনাল অর্গান অফ দ্য বডি তোমরা সবাই ভালো বলতে পেরেছো, সেটা তোমরা অনেকেই বলেছো যে ব্রেইন। তো ব্রেইনটা মোস্ট সাইলেন্ট হাইলি ফাংশনাল অর্গান, কারণ আমি এই কারণে বলতেছি যে দেখো হার্ট সব সময় দেখো জন্মের পর থেকে হার্ট চলতেছে, ফুসফুস জিআইটির একটা মুভমেন্ট আছে, ব্রেইনেরও সিএস এর পালসেশনে কিছু মুভমেন্ট আছে, বাট কম্পারেটিভলি সাইলেন্ট। বাট ব্রেইনটা দেখো হাইলি ফাংশনাল, আমাদের হাত পা হার্ট লাংস এগুলো সব টাং মুভমেন্ট প্যালেট মুভমেন্ট ফেসিয়াল মুভমেন্ট সব কিছুতে কিন্তু হাইলি ফাংশনাল হচ্ছে ব্রেইন। সো এর থেকে আমাদের শিক্ষণীয় কি? এর থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে তুমি যদি অনেক বেশি ফাংশনাল হতে চাও, তুমি যদি অনেক বেশি ফাংশনাল হতে চাও, তাহলে তোমাকে কি সাইলেন্ট থাকতে হবে নাকি অনেক বেশি মুভমেন্ট করতে হবে, অনেক বেশি ভোকাল হতে হবে? তো এটা তোমরা চিন্তা করবা যে আমি যদি অনেক ফাংশনাল হতে চাই তাহলে আমাকে একটু সাইলেন্ট থাকতে হবে, আমাকে নীরবে নিভৃতে সার্ভিসটা দিয়ে যেতে হবে, তাহলে আমি বেশি ফাংশনাল হতে পারবো। আচ্ছা, এটা একটা শিক্ষা ব্রেইন থেকে তোমরা পেলে। আরেকটা শিক্ষা দেখো এখানে, এক নাম্বার যেটা সেটা হলো আমাদের একটা ব্রেইনের এটা একটা করোনাল সেকশন, 2 নাম্বারটা হলো থ্যালামাস, 3 নাম্বারটা ব্রেইন স্টেম, 4 নাম্বারটা পন্স, 5 নাম্বারটা হচ্ছে মেডুলা, 6 নাম্বারটা হচ্ছে সার্ভাইকাল কর্ড, আর 1 নাম্বারটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে সারফেস বা করোনা রেডিয়াটা আমরা বলতে পারি। এটা বলার উদ্দেশ্য হলো দেখো আমাদের যে সারফেস, এই সারফেসটা আমাদের কি কাজ করে? এই যে সারফেস, এই সারফেসটা আমাদের কাজ করে হলো বেসিক্যালি এক্সিকিউশন, আমাদের যে প্রাইমারি মোটর এরিয়ার আমাদের কাজ কি? যদি রাইট সাইডের হেমিস্ফিয়ার হয় তাহলে লেফট আপার লিম্ব লোয়ার লিম্ব এবং ফেস এর মুভমেন্টে সে হেল্প করবে, আর যদি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার হয় তাহলে রাইট আপার লিম্ব লোয়ার লিম্ব এগুলোর মুভমেন্টে সে হেল্প করে। সো আলটিমেট মুভমেন্টটা কিন্তু প্রাইমারি মোটর এরিয়া দিয়ে হয়। বাট এই মোটর যে মুভমেন্টটা হবে এর প্ল্যানিংটা আসে কোন জায়গা থেকে? প্ল্যানিংটা আসে হচ্ছে এই যে বেজাল গ্যাংলিয়া, থ্যালামাস, এইসব জায়গা থেকে এর প্ল্যানিংটা আসে। তো তুমি যদি ভালো প্ল্যানার হতে চাও, দেখো প্ল্যানিংটা সবসময় কোরে থাকে, কোর। সো প্ল্যানিং বডি শুড বি ইন দ্য কোর এন্ড এক্সিকিউশন বডি শুড বি ইন দ্য সারফেস। তো দুইটা জিনিস আলাদা, একটা গ্রুপ হলো প্ল্যানিং খুব পছন্দ করে আর একটা গ্রুপ হলো এক্সিকিউশন খুব পছন্দ করে। তো তুমি চিন্তা করবা যে অবশ্যই একজন মানুষ তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে এক সময় এক্সিকিউটিভ হিসেবে নিজেকে প্রমাণ করে, এক সময় প্ল্যানার হিসেবে নিজেকে প্রমাণ করে। তারপরেও এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্য, একটা ফ্যাসিনেশন, কেউ হয়তো বা এক্সিকিউটিভ ফাংশনে বেশি পারদর্শী হয়, কেউ হয়তো বা প্ল্যানিং ফাংশনে খুব বেশি পারদর্শী হয়। সো দুইটারই ইম্পর্টেন্স আছে, দুইটাই খুব ইম্পর্টেন্ট। তো যারা প্ল্যানার, থিঙ্কার এবং রিসার্চার তারা এই যে থ্যালামাস, বেজাল গ্যাংলিয়ার যে এটা ফাংশনটা করে, আর যারা ফ্যাসিলিটেটর, এক্সিকিউটিভ এবং অর্গানাইজার তারা সবসময় সারফেসে থাকে। ওকে, সো অলমাইটি আল্লাহর কাছে আমাদের সবসময়ই এই চিন্তাটা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন হিউম্যান বডি নিয়ে কাজ করার, সেই নিয়ামতের আমরা সঠিক হক যাতে আমরা আদায় করতে পারি, আমরা যাতে নলেজ, স্কিল, অ্যাটিটিউড নিয়ে দক্ষ একজন চিকিৎসক হতে পারি, পাশাপাশি আমি যাতে ভালো ম্যানেজার হতে পারি, ভালো অ্যাডভোকেট হতে পারি, ভালো মোটিভেশনাল, ভালো কাউন্সিলর হতে পারি। কারণ পেশেন্টকে শুধু কিন্তু চিকিৎসা দিলে হয় না, তাকে ভালো কাউন্সিলিং করতে হয়। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা খুবই জরুরি। চিকিৎসক মানেই রাফি ভাই যেটা বললেন যে শুধু প্রেসক্রিপশন লেখা, এটাই যাতে প্রেসক্রিপশন লেখার মধ্যেই যাতে আমি সীমাবদ্ধ না থাকি। কারণ একটা রূঢ় বাস্তবতা আমাদের আমি বলি, সেটা হলো প্রেসক্রিপশন লেখাটা এটা কোনো বাহাদুরি কোনো বিষয় না, এটা কিন্তু একটা আমি বলবো যে একজন যে পল্লী চিকিৎসক সেও পারে, একজন যে ফার্মেসি
আমাদের দেশে রুগীরা প্রথম সমস্যা হলে কার কাছে যায়? একটা ফার্মেসির কাছে যায়। জ্বর হলে কি খেতে হবে? নাপা খেতে হবে। এটা কি ফার্মেসির তারা জানে না? তারা জানে। বাট জ্বরটা কেন হলো, কি কারণে হলো, এর রোগটা কি হতে পারে, সো এই বিষয়গুলো নির্ণয় করা কিন্তু একজন চিকিৎসকের কাজ। সো তোমরা তোমাদের এই মেডিকেল স্টুডেন্ট লাইফটাকে এনজয় করো, প্রত্যেকটা পর্ব সুন্দরভাবে অতিক্রম করো, অনলাইন ইউনিভার্সিটিকে ধারণ করো। এইটার কার্যক্রম যদি ভালো হয়, এই কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত করো এবং তোমাদের সুন্দর সুন্দর পরিকল্পনা দিয়ে সেই পরিকল্পনাগুলোকে আমরা সামনে রেখে আমরা যাতে এটাকে এক্সিকিউশন করতে পারি। অনলি ফর একাডেমিক প্রবলেম সলভিং এক্সারসাইজ আমরা আমাদের এই অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে যাতে করতে পারি, এবং পাশাপাশি আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, মেডিকেল স্টুডেন্টদের অ্যাওয়ারনেস, ওয়েলফেয়ার, এই বিষয়গুলো যাতে আমরা সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং তোমরা জেনেসিসের সাথে আছো অ্যাজ এ ডিপ্লোমেট হিসাবে, আমরা গর্বিত তোমাদেরকে পেয়ে। ইয়াং জেনারেশন, তোমরা ইয়াং স্টার, তোমরা পারবে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনা। আমাদের প্রাইম মিনিস্টার কি বলেন? আমাদের চিকিৎসকরা দুর্বল না, চিকিৎসকরা অদক্ষ না, আমাদের সমস্যাটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনায়, স্বাস্থ্য ব্যবস্থাপনায়। সো এই স্বাস্থ্য ব্যবস্থাপনাটা ইটস এ কমপ্লিকেটেড থিং। আমি মনে করি তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা অবশ্যই সচেতন। তোমরা দেশকে নিয়ে চিন্তা করো, মেডিকেল কারিকুলামকে নিয়ে চিন্তা করো, মেডিকেল পোস্ট গ্রাজুয়েশনকে নিয়ে চিন্তা করো। তোমাদের চিন্তার ক্ষেত্র অনেক বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা এখন অনেক কিছু খুব সহজেই জানতে পারছো। সো এই জানা শুধু জানার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে তোমাদের প্ল্যানিং দিয়ে, তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে অনলাইন ইউনিভার্সিটির এই কার্যক্রমকে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কারো কি কোনো বুঝতে পারছি। প্রশ্ন আছে? ঠিক আছে, এরিয়া রিলেটেড কেউ আমাদের যদি কোনো আজকে কোশ্চেন মোটামুটি করতে 80 চায় জনের তাহলে মতো করতে বুঝছি। পারে। ভাইয়া, আমরা যারা নিউ ফিফথ ইয়ার আছি তারা ফারজানা শায়লা কোশ্চেন করেছে, এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য হেল্পফুল হবে? খুব স্পেসিফিক একটা প্রশ্ন করেছো তুমি, থ্যাংক ইউ শায়লা। তোমাদের জন্য উপদেশ থাকবে, প্রথমত তোমরা এক্সাম ওরিয়েন্টেড পড়বা যাতে ফাইনাল পরীক্ষা একসাথে একবারে পাস করতে পারো। দ্বিতীয়ত তোমাদের যে ডেভিডসন, যে মেডিসিনে যেতে চাও সে অবশ্যই ডেভিডসনটা এখন থেকে খুব ভালো করে পড়ে রাখবা যাতে তোমার পোস্ট গ্রাজুয়েশনে তুমি ভালোভাবে চান্স পাও। আর যারা সার্জারিতে, সার্জারিতে আসলে এফপিএস এর জন্য বেলি লাভ অত মানে লাগবে তোমাদের প্রথম দিকের যে অংশগুলো, মানে প্রথম 400 পৃষ্ঠা সেগুলো। যারা গাইনিতে কেরিয়ার করতে চায় তাদের অবশ্যই ডেফকোড দত্ত যে গাইনির বইগুলো সেগুলো তারা খুব ভালো করে পড়বে। আর যারা পেরিয়াট্রিক্সে, তারা অবশ্যই পেরিয়াট্রিক্সের যে বইগুলো এগুলো ভালো করে পড়বে। আর অন্যরা যারা আছে যেমন ডার্মাটোলজি, রেডিওলজিতে কেরিয়ার করতে চায় তাদের আসলে এখন খুব বেশি কিছু এক্সট্রা পড়ে লাভ নাই, তারা ইন্টারনেট পরেই পড়াশোনা করবে। কিন্তু মেডিসিন সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্সে যারা তোমরা আছো তারা তোমাদের যেহেতু এই বিষয়গুলোর আমাদের রোটেশন হয়, তো এটা তোমরা এখন থেকেই ভালো করে পড়ে রাখলে তোমাদের পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়াটা সহজ হবে। তো এইটা আমি তোমাদেরকে একটু স্পেসিফিক বলতে চাই। ফাহমিদা প্রশ্ন করেছে, ফাহমিদা রফিক, আসসালামু আলাইকুম ভাইয়া, আর্মিতে কি সরকারি মেডিকেল থেকে যাওয়া যাবে নাকি আর্মি মেডিকেলে পড়লে সেখান থেকে যাওয়া যাবে? না, আর্মিতে তুমি যে কোনো জায়গা থেকে যেতে পারবা, তুমি যেই মেডিকেল থেকেই পড়ো না কেন এটা কোনো সমস্যা না। তুমি আর্মি কোর আছে সেখানে তুমি পরীক্ষা দিবা, অ্যাডমিশন টেস্ট দিবা, তারপরে হচ্ছে তুমি সেখানে ভর্তি পরীক্ষা দিবা, তোমার একটা ভাইবা হবে, টেস্ট হবে, তারপরে যদি তোমাকে তারা সিলেক্ট করে তাহলে তুমি হচ্ছে যে আর্মিতে যেতে পারবা। তোমরা ডক্টর হওয়ার পরে যেটা যেতে পারবা সেটা হলো ক্যাপ্টেন হিসেবে জয়েন করতে পারবা, আর পোস্ট গ্রাজুয়েশন হওয়ার পরে তুমি মেজর হিসেবে জয়েন করতে পারবে। আচ্ছা, আরেকজন জারিন তাসনিম সাফা প্রশ্ন করেছে, ভাইয়া আমি অনেক পড়লেও এক্সামের পড়া ভুলে যাই, সাবজেক্ট গুলার পড়া আমার মনে থাকে না, স্পেশালি ফিজিও। আই থিঙ্ক আমার মেডিসিনেও সেম প্রবলেম হবে, আমি কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারি? না, তোমার এই ধারণাটা একবারই ভুল। মানে ফিজিওলজি ভালো লাগে না তার মানে যে তুমি মেডিসিনে পড়তে পারবে না, বিষয়টা এরকম না। তুমি এখন থেকে ট্রাই করো, কেন তুমি পারো না আসলে? না পারার একটা কারণ যে যখন আমরা আন্ডারস্ট্যান্ডিংটা হয় না, মানে বুঝে বুঝে পড়ি না, তখন দেখা যায় যে ওই পড়াটা আসলে মনে থাকে না। সো তুমি তোমাদের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের যে ভাইয়া আপুরা আছে তাদের তুমি হেল্প নাও, তাদের থেকে যখন তুমি যেটা পড়বা, ধরো তুমি হিমোস্টেসিস মানে রক্ত যে তঞ্জনের যে প্রক্রিয়া, হিমোস্টেসিসটা পড়তে চাচ্ছ তুমি, তাহলে আগে একটা ডেমো নিয়ে নিবা হিমোস্টেসিস এর উপরে।
একজন সিনিয়র কাছে, তারপরে তুমি পড়তে যাবা, তাহলে দেখবা তোমার এটা সহজ হবে। আর মেন বই পড়বা, গাইড বই প্রথমেই পড়বা না, কারণ গাইড বইগুলা অনেক শর্টকাটে লেখা হয় তো, মাঝখানে অনেকগুলো স্টেপ থাকে না, যার ফলে এটা তোমার জন্য তখন কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে হচ্ছে মাহবুবা আফরিন দিনা, সে প্রশ্ন করেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া একজন মেয়ে হিসাবে একজন এক্সপার্ট সার্জন হতে চাইলে এখন থেকে কিভাবে এগিয়ে যেতে হবে? ভেরি গুড কোশ্চেন। আমাদের নিউরো সার্জারিতে প্রচুর মেয়ে আছে, নিউরো সার্জারিতে এখন পর্যন্ত 10-12 জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, টোটাল 170-80 জন নিউরো সার্জনের মধ্যে, এরকম সব সাবজেক্টে আছে, ইভেন অর্থোপেডিক্সও মেয়ে আছে। সো তুমি যে কোনো সার্জারি তুমি করতে পারবা। এখন থেকে তোমার যেই প্রিপারেশনটা লাগবে সেটা হলো মনোবল এবং ডিটারমিনেশন, আর কোনো প্রিপারেশন দরকার নেই। তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে, তোমার মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে যে তুমি একজন সার্জন হবে, স্বপ্নটা থাকতে হবে, আর কিচ্ছু দরকার নেই, তাহলে তুমি পারবে ইনশাআল্লাহ। নাহিদ হাসান কোশ্চেন করেছে, সবাই কাইন্ডলি চ্যাট বক্সে কোশ্চেন করুন। ওকে, আমি সাইকিয়াট্রিতে ইন্টারেস্টেড, কিভাবে প্রসিডিউরটা হয় যদি বলতেন। রিদিতা পল, ভেরি গুড কোশ্চেন। আমি দেখেছি যে মেডিকেল কলেজে 3 প্রফে প্লেস করা অনেকেই সাইকিয়াট্রি পছন্দ করেছেন। সো অনেক মেধাবী মেরিটোরিয়াস যারা, তারা সাইকিয়াট্রি পছন্দ করেন। আমি বিশ্বাস করি যে রিদিতাও অনেক বেশি মেধাবী, এই জন্য তার সাইকিয়াট্রি অনেক পছন্দের। সো সাইকিয়াট্রিতে এটার জন্য তোমার বিশেষ প্রিপারেশনের দরকার নেই, তুমি হচ্ছে ইন্টার্ন কমপ্লিট করে সাইকিয়াট্রি অ্যাটলিস্ট পার্ট 1 এর জন্য পড়াশোনা করবা, অ্যাটলিস্ট পার্ট 1 দিবা, তারপরে 5 বছর ট্রেনিং করে পোস্ট গ্রাজুয়েশন করে ফেলবা, এমডিও করতে পারো সাইকিয়াট্রিতে, তাহলে তোমাকে রেসিডেন্সি পরীক্ষা দিতে হবে। তার মানে এটা না যে তোমাকে এখন থেকেই সাইকিয়াট্রি অনেক বেশি পড়াশোনা করতে হবে। সো ওই জিনিসটা তুমি করতে যাও না, তোমাদের যে নর্মাল সাবজেক্ট গুলো আছে ওগুলো তুমি পড়ো, সাইকিয়াট্রি পড়াশোনা তুমি ইন্টার্নের পরে পড়ো, এটা হচ্ছে তোমার জন্য নর্মাল ঠিক হবে। রিপন, সার্জারি নিয়ে কিভাবে আগাবো? আচ্ছা রিপন, তোমার প্রথম কাজ হলো তুমি আগে ইন্টার্ন কমপ্লিট করবা, তবে সার্জারি নিয়ে তোমার ভাবনাটা তুমি লালন করবা, এবং সুযোগ পেলে 3rd ইয়ার থেকেই সার্জারি অপারেশন থিয়েটারে যাওয়ার চেষ্টা করবা, 4th ইয়ার 5th ইয়ারে অপারেশন গুলোতে থাকার চেষ্টা করবা, বড় ভাইদের সাথে এঙ্গেজ থাকবা, ইন্টার্নের সময় চেষ্টা করবা যে নিজের হাতে যাতে 2-1টা কাজ করতে পারো। এই জন্য বেশি কিছু না, মিড লেভেলে যে ভাইরা আছে রেজিস্ট্রার, সিএ, আইএমও, যেমন আমি ঢাকা মেডিকেলে আছি, আমি অনেক ইন্টার্নকে দিয়ে অনেক অপারেশন করিয়েছি। সো এইটা কিন্তু পসিবল, একটু জাস্ট এঙ্গেজমেন্ট থাকবা, তোমার ইন্টেনশনটা তুমি বলবা যে আমি তো ভাইয়া সার্জারিতে পড়তে চাই, সো আমি আমার হাতে কিছু কাজ করতে চাই, উনি সুপারভাইজ থেকে তোমাকে কাজ করতে সুযোগ দিবে, তবে সেটা ইন্টার্নি সময়। আর স্টুডেন্ট লাইফে তুমি লেগে থাকবা, দেখবা অপারেশন গুলো কোনটা ভালো লাগে, কারো হয়তো বা ল্যাপারোস্কোপি ভালো লাগে, কারো এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ভালো লাগে, কারো এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারি ভালো লাগে, কারো স্পাইন সার্জারি ভালো লাগে, কারো চোখের অপারেশন, কারো কানের অপারেশন ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে তুমি সেই সাবজেক্টে যাবা, তবে জেনারেল সার্জারিতে যাওয়ার চেয়ে একটু ব্রাঞ্চে যাওয়াটা আমি মনে করি যে বেটার, এটা তোমরা মেনটেন করার চেষ্টা করবা। তাইবা কামাল তন্নি বলেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, দেশের বাইরে যদি কেউ ক্যারিয়ার করতে চায় তাহলে সেক্ষেত্রে ফাইনাল ইয়ার থেকে কিভাবে প্রিপারেশন নিব? ভেরি গুড কোশ্চেন। ফাইনাল ইয়ার থেকেই তুমি প্ল্যাবের পড়াশোনা শুরু করবা, প্ল্যাবের বইগুলো কিনবা, ওইগুলো পড়াশোনা শুরু করে দিবা, আর পাশাপাশি ওইটি অকুপেশনাল ইংলিশ টেস্টিং যেটা, ওইটি নিয়ে একটু ঘাটাঘাটি করবা, ওইটি বাংলাদেশে যারা করছে তাদেরকে একটু ইনবক্স করবা, তাহলে তারা তোমাকে হেল্প করবে। আর জেনেসিসেও এই 2টা প্রোগ্রাম অতি সত্বর আমরা চালু করবো ইনশাল্লাহ, তাহলে তোমরা এটাতে অ্যাভেল করতে পারবা, তোমাদেরকে আমরা সেই স্কোপটা ইনশাল্লাহ করে দিব। আতিকা অনন্যা প্রশ্ন করেছে, ভাই আসসালামু আলাইকুম, অনেকেই বলে মেয়ে হিসাবে হার্ট সার্জন বা নিউরো সার্জনে কেরিয়ার ভালো না, কেন ভালো না? অবশ্যই ভালো, গাইনিকোলজিস্ট থেকে ভালো। গাইনিকোলজিতে যেভাবে সবাই মেয়েদের অ্যাকসেপ্ট করে, এই টাফ সাবজেক্ট গুলোতে মেয়েদের কেরিয়ার কেমন? আমি তো বললাম যে আমার সাথে এখন যে আছে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করা 47 ব্যাচের, নাম বলে হয়তো বা অনেকেই চিনবা, ও ঢাকা মেডিকেলে জয়েন করেছে, ও হচ্ছে এখন রেসিডেন্সি করছে, সে খুব ডিটারমাইন্ড, সে খুব ভালো শিখতেছে, ভালো পড়াশোনা, ওকে আমরা সবাই হেল্প করতেছি। সো হেল্প করে না বিষয়টা এরকম না, বরং অনেক সময় দেখি যে হিতে বিপরীত হয়, গাইনিতেই একজন আপু আরেকজন ছোট বোনকে শিখাতে চায় না, সেটাই তো দেখি বেশি। যাই হোক, তো সব সাবজেক্টের মধ্যেই পটেনশিয়ালিটি আছে। তবে তুমি কার্ডিয়াক সার্জন হইতে পারো, নিউরো সার্জন, হেল্প করবো ইনশাল্লাহ আমরা সবাই, তোমাকে হেল্প করার জন্য বড় আপু ভাইয়ারা বসে আছে, টেনশন নিও না।
জারিন তাসনিম, থ্যাংক ইউ হ্যাঁ, ভেরি এই মাচ। সুজন ভাই, আমি একটু অ্যাড করি, ওই যে আমাদের নিউরো সার্জন কিন্তু ফিমেল নিউরো সার্জনরা আছে আমাদের ওখানে, যে যে রিফাত আপু যিনি আছেন, শুনতে বেশ ভালো হ্যাঁ, আমি হবে। তো বললাম যে ফিমেল নিউরো সার্জন এখন পর্যন্ত বাংলাদেশে 11 থেকে 12 জন আছে, এবং সবাই অনেক বেশি মানে পটেনশিয়ালিটি নিয়ে, তারা তাদের যে অনেক বেশি ইফোর্ট দিতে হয়েছে তা না। একজন ছেলে যেরকম ইফোর্ট দিছে উনিও সেরকম। তবে এমন না যে তাকে দিয়ে অনেক নাইট ডিউটি করানো হয়েছে, তা না। মর্নিং ইভিনিং করেই সে হয়তো বা তার ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করছে, এবং অনেক ক্ষেত্রে সুযোগ বেশি পায় যারা মেয়েরা। হ্যাঁ, যদিও দেখা যায় যে ফ্যামিলির কারণে হোক সময়টা কম দিতে পারে, কিন্তু সবাই তাকে হেল্প করে না, বিষয়টা এরকম না, হেল্প অনেক বেশি করে। বরং গাইনিতে গেলেই তোমাকে নাইট ডিউটি করতে হবে, নাইটে অপারেশন করতে হবে, সেগুলো তুমি অন্য সাবজেক্টে গেলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তনিমা তমা, আহ আচ্ছা, তার আগে অনেকে প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন আসছে। সার্জারিতে রিপনের প্রশ্ন হয়েছে। জুবাইর হোসেন, কার্ডিওলজিস্ট হতে চাই, কিভাবে আগাইতে পারি? কার্ডিওলজিস্ট হতে গেলে খুব বেশি কিছু না, প্রথমে তো ডিটারমাইন্ড থাকবা, ইন্টার্নি সময় থেকেই চেষ্টা করবা যে এফসিপিএস পার্ট 1 মেডিসিনে করার জন্য, পরে কার্ডিওলজিতে ওটা ইয়ে করে তুমি কার্ডিওলজিতে এফসিপিএস করতে পারো। কারণ এখন যে সিস্টেমটা, যে ধরো আগে মেডিসিনে 2 বছর ট্রেনিং করে তোমাকে একটা মিড টার্ম পরীক্ষা দিতে হবে, এফসিপিএস এর সিস্টেমটা বলতেছি, যে তোমাকে পার্ট 1 করতে হবে, ট্রেনিং এ ঢুকতে হবে, 2 বছর ট্রেনিং করার পরে একটা মিড টার্ম পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি কার্ডিওলজিতে 3 বছরের ট্রেনিং করবা, তারপরে তুমি এফসিপিএস কার্ডিওলজির পার্ট 2 পরীক্ষা দিয়ে এফসিপিএস কার্ডিওলজি করতে পারবা। এছাড়া তুমি যদি রেসিডেন্সিতে চান্স পাও কার্ডিওলজিতে, তাহলে তুমি 5 বছর ফেজ বির মাধ্যমে রেসিডেন্সি এমডি কার্ডিওলজি করে ফেলতে পারবা। আরেকটা হলো যে কার্ডিওলজিতে ডিপ্লোমাও করা যায়, ডিপ্লোমা ইন কার্ডিওলজি, সেটা। তবে তোমরা যারা ইয়াং স্টার, তোমাদের ডিপ্লোমাতে চিন্তা করার দরকার নেই, তোমরা অবশ্যই বড় ডিগ্রি নিবা, এফসিপিএস অথবা এমডি এমএস। সাফায়েত ভাইয়া, একাডেমিক পিরিয়ডে যদি কমিয়ে আনা হয়, 4th ইয়ারের পড়াগুলো কি বাসায় বসে অনলাইনে ক্লাস এক্সাম দিয়ে প্রফের জন্য প্রিপারেশন নেওয়া কি সম্ভব? ভালো প্রিপারেশনের জন্য বাসায় বসে কিভাবে পড়াশোনা এগিয়ে রাখা যাবে? এটা তোমাদের সিনিয়র ভাইয়ারা আপুরা যারা আছে তারা আরো ভালো বলতে পারবে। তবে আমি বলবো যে বিশেষ করে আমি ওই দিন কথা বলতেছিলাম থার্ড ইয়ারদের সঙ্গে, কমিউনিটি মেডিসিন ফরেনসিকের জন্য আসলে 1 বছরের লম্বা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু বড় 3টা সাবজেক্টের জন্য 1 বছর। এই জন্য ওই থার্ড ইয়ারে তোমরা চেষ্টা করবা 4th ইয়ারের কিছু সাবজেক্টের পড়া এগিয়ে নিতে আর কি, যাতে তোমাদের পরে কষ্টটা কম হয়। র্যামি প্রশ্ন করেছে, কার্ডিওলজি নিউরোলজিতে সার্জারি মেডিসিনে কেরিয়ার বিল্ড আপ করতে চাইলে স্টেপ বাই স্টেপ পাথওয়েটা কেমন হবে, ডিগ্রিগুলো কি কি হতে পারে? এটাও আনসার আমি অলরেডি দিয়ে ফেলছি। ফেরদৌসি আহাদ, আসসালামু আলাইকুম ভাইয়া, প্রফের ভাইভাতে কিভাবে নার্ভাসনেস ফ্রি থাকা যাবে? নার্ভাসনেস ফ্রি থাকার একটাই উপায়, সেটা হলো তুমি যখন প্রফের প্রিপারেশন নিবা, অবশ্যই তোমার একটা যাতে রিডিং পার্টনার থাকে, রিডিং পার্টনারের সাথে একজন আরেকজনের মক ভাইবা নিবা। যেমন হয়তোবা প্রশ্ন করা হয় যে আচ্ছা ঠিক আছে বলো তো, হোয়াট ইজ ইনএট ইমিউনিটি, হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তুমি প্রশ্ন করলা, তোমার ফ্রেন্ড আনসার দিল তোমাকে, এরকম একজন আরেকজনের যখন চোখাচোখি হবে, এটা আবার অনলাইনে না, সম্ভব হলে তোমরা দুইজনে একসাথে বসে এটা তুমি করো, একজন আরেকজনের আই কন্টাক্ট হবে, তার চোখে তাকিয়ে যখন তুমি আনসার দিবা, তাহলে তোমার পরীক্ষার হলে নার্ভাসনেস কমে যাবে। সারার প্রশ্ন করেছে, পোস্ট গ্রাজুয়েশনে পড়া কোন ইয়ার থেকে শুরু করা উচিত? পোস্ট গ্রাজুয়েশনে পড়া ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করা উচিত, কারণ ফার্স্ট ইয়ারের যে অ্যানাটমি, সেই অ্যানাটমি কিন্তু আবার এফসিপিএস পার্ট 1 এর পোস্ট গ্রাজুয়েশনে আসে। কারণ অ্যানাটমি তো নিশ্চয়ই তোমরা আর 4th ইয়ারে 5th ইয়ারে পড়বা না। সো তোমরা ফার্স্ট ইয়ার থেকে যারা এখন আছো, এখন থেকেই তোমাদের চিন্তা থাকবে যে অ্যানাটমি স্টোমাকটা আমি পড়তেছি, এই স্টোমাকটা আমি এত ভালো করে পড়বো যাতে এটা আমার 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত মনে থাকে এইভাবে। আর এই মনে রাখার একটাই উপায়, সেটা হলো তুমি পড়বা এবং তুমি আরো 10 জনকে পড়াবা। তুমি পড়বা, অনলাইন ইউনিভার্সিটিতে এসে ক্লাস দিবা, আরো 10 জনকে পড়াবা, তাহলেই তোমার এটা মনে থাকবে। এছাড়া তোমার মনে রাখার কোনো উপায় নেই। কৌশিক সাহা, থ্যাংক ইউ স্যার, আমি নিউ 4th ইয়ার, আমার ড্রিম সাবজেক্ট হলো নিউরোসার্জারি। কংগ্রাচুলেশন, তোমাকে নিউরোসার্জারিতে স্বাগতম। পোস্ট গ্রাজুয়েশনের জন্য এখন থেকে বেশি কিছু করার দরকার নাই, তুমি যেই মেডিকেলে আছো চেষ্টা করবা যে নিউরোসার্জারি অপারেশন যেখানে হয় সেখানে যদি মাঝে মধ্যে তোমার অবসর সময় যাওয়ার সুযোগ থাকে এবং ওনারা যদি অ্যাক্সেস দেয়, তাহলে ওখানে গেলে তোমার একটা ভালো লাগাটা আরো বেশি তৈরি হবে।
সেটা তুমি করতে পারো। তনিমা তমা, আসসালামু আলাইকুম ভাইয়া, বিসিএস এ ফার্স্ট টাইমে চান্স পেতে আর সার্জারিতে ক্যারিয়ার করতে আমাদের নতুন থার্ড ইয়ারদের পরবর্তী করণীয় কি? বিসিএস এর জন্য করণীয় হলো তুমি তোমার অবসর সময়ে চেষ্টা করবা যে দেশ বিদেশের পত্রপত্রিকা পড়া, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, সোশ্যাল কিছু খবরাখবর রাখা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার এই সম্পর্কে কিছু জানা, সেটা তোমার করা দরকার। আর সার্জারিতে জন্য তোমার স্পেশাল কিছু করার দরকার নাই। তুমি অ্যানাটমি এবং প্যাথোলজি এবং সার্জারি এগুলো যাতে একটু ভালো সবসময় তুমি মাঝে মধ্যে চেষ্টা করবা এই জিনিসগুলোকে রিক্যাপিচুলেট করার জন্য, তাহলে তোমার জন্য সহজ হবে। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার, একজন মেয়ে হিসাবে ইন্টার্নের পর কোন সাবজেক্ট নিয়ে ক্যারিয়ার করা? আসলে ছেলে এবং মেয়ে এখন কোনো ডিমার্কেশন নাই সাবজেক্ট রিলেটেড। তারপরেও যেমন কিছু সাবজেক্ট যেমন মেয়েদের জন্য অনেক ভালো, যেমন অপথলমোলজি, গাইনি তো অবভিয়াসলি, তারপরে হচ্ছে ডার্মাটোলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, মেয়েরা এগুলোতে অনেক বেশি আসে এখন, পেডিয়াট্রিক্স, ইভেন দো সার্জারি, মেডিসিন তো আছেই। সো মেয়েরা এখন সব সাবজেক্টেই যাচ্ছে না এমন না, তবে বেশি যাচ্ছে যেগুলো আমি আগেই বললাম, গাইনি, পেডিয়াট্রিক্স, ডার্মাটোলজি, অপথলমোলজি, অ্যানেস্থেসিয়া, এই সাবজেক্ট গুলোতে মেয়েরা বেশি যায়, এটা আমি দেখেছি আর কি। তারপরে শওকত প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, ফিজিওলজির জন্য গাইটনের কি সবই পড়তে হবে না শুধু গাইড পড়লেই হবে? শুধু গাইড তো অবশ্যই অবশ্যই পড়া যাবে না, তোমরা গাইটন পড়বা, পাশাপাশি জ্ঞানং পড়ার চেষ্টা করবা। জ্ঞানংটা পোস্ট গ্রাজুয়েশনে বেশি লাগে গাইটনের চেয়ে, গাইটনটা অনেক বেশি ইলাবোরেটেড। আর চেষ্টা করবা প্রথমেই মেইন বইগুলো পড়ার আগে ওই বিষয়ের একটা ডেমো নেওয়ার জন্য বড় ভাই বা বড় আপুদের থেকে, তাহলে তোমাদের ওই বইয়ের পড়াটা খুব ইজি হবে। ভাইয়া সার্জারিতে ক্ষেত্রে ব্রাঞ্চ কোনটা গুড ব্রাঞ্চ? সব সাবজেক্টই ভালো, each and every subject of medical science is equally important, এই কথাটা আমি সবসময় বলি। কারণ তুমি যখন ধরো তোমার আঙ্গুলে একটা প্রবলেম হলো, তোমার ফ্যালাংসে একটা ফ্র্যাকচার হলো, তখন তোমার কাছে মনে হবে মানে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো অর্থোপেডিক্স। ধরো তোমার বাবার বা মায়ের চোখে একটা ক্যাটারেক্ট হলো, তখন তোমার কাছে মনে হবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অপথলমোলজি। এখন যেমন দেখো সারা দুনিয়াতে কাদের ডিমান্ড? ডাক্তারদের ডিমান্ড। তার চেয়েও কাদের বেশি ডিমান্ড? আইসিইউ ডাক্তারদের ডিমান্ড। সো ডিমান্ডটা সবসময় হচ্ছে নিড বেসিস, যেখানে নিড বেশি সেখানে ডিমান্ড বেশি। সো হিউম্যান বিইং এর একটা হিউম্যান বডির কোনো অংশেরই কিন্তু ডিমান্ড মানে কোনো অংশেরই নিড কম না। যখন যে ধরো একটা স্কিন গ্রাফটিং, সেটাও একটা ইম্পর্টেন্ট, মানে তুমি কোন অংশটাকে হিউম্যান বডির ফেলনা মনে করবা? ফেলনা না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট। কেউ ধরো ভালো অ্যানাটমিস্ট হলা, তোমার আন্ডারে তুমি 100-200 জনকে পড়াচ্ছ, তারা ভালো ডক্টর হচ্ছে, এটা একটা বিশাল ব্লেজিংস। সো কোনো সাবজেক্টকে ছোট বড় করে দেখার কিছু নাই, ইচ এন্ড এভরি সাবজেক্ট অফ মেডিকেল সায়েন্স ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি এই কথাটা সবসময় বলি এবং এটাকে আমি বিশ্বাস করি, এটাকে আমি লালন করি। তনয় সেটা বললো যে, আসসালামু আলাইকুম ভাইয়া, কোন ইয়ার থেকে আমি কোন দিকে যেতে চাই বুঝতে পারবো? এটা আসলে তুমি ওই সাবজেক্টে ঢোকার আগে বুঝতে পারবে না, তবে ফ্যাসিনেশন তোমার হবে। প্রথমে তুমি আসলে ব্রড সেন্সে চিন্তা করবা, আমি কি মেডিসিনে যাব, সার্জারিতে যাব, না বেসিকে থাকবো, এই ডিসিশনটা আগে নিবা। তারপরে আস্তে আস্তে তুমি ইভেন্চুয়ালি চলে আসবা দেখবা একটা সাবজেক্ট। ফারজানা লিজা প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, স্টেপ 1 কি ফাইনাল প্রফের আগে দেওয়া বেটার? হ্যাঁ, তোমার যদি প্রিপারেশন থাকে অবশ্যই তুমি ফাইনাল প্রফের আগে দিতে পারবা, সেটা দিতে পারলে অবশ্যই ভালো। ফাইনাল এক্সামের আগে দেওয়ার জন্য কিভাবে? তবে ফাইনাল ইয়ারের পরে যেমন মেডিসিনটা ভালো পড়া থাকে, ইউএসএমএলটা দিতে সহজ হয়, কারণ অনেক খুঁটিনাটি মেডিসিনের ইউএসএমএলতে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফাইনাল ইয়ারের পরে তোমার দেওয়াটা তোমার জন্য ভালো হবে, তবে এর আগে যদি তুমি প্রিপারেশন কমপ্লিট করতে পারো অবশ্যই দিবা। কাফি স্যার, কার্ডিয়াক সার্জন হওয়ার ইন্টার্নের সময় আসলে বেস্ট সময়। হ্যাঁ, ইন্টার্ন টাইমটা ইউএসএমএল এর জন্য বেস্ট টাইম। তাসকিয়া, আসসালামু আলাইকুম স্যার, রিসার্চ সেক্টরে ক্যারিয়ার করতে চাইলে কিভাবে করব? রিসার্চ সেক্টরে ক্যারিয়ার করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাকে রিসার্চের জায়গায় ইনভলভ করে দেব। পার্সোনালি তুমি শরীফউদ্দিন বা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে সেই ব্যবস্থা, কারণ এটা একটা আলাদা
একটা সেক্টর, এটা তোমাকে একটু টেকনিক্যালি ইনভলভ করতে হবে, তাহলে তুমি এটা ভালো পাথ হয়ে পেয়ে যাবো। বিল্লাল হোসেন সুজন চৌধুরী। ভাই এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, ওদের 5th ইয়ারে তো আমাদের ওই জাহিন আরফিন অ্যাড আছে। তো রিসার্চে আচ্ছা। যারা আসলে ক্যারিয়ার করতে চায় বা আগ্রহী হতে চায়, তাহলে আমাদের পাশাপাশি ওই যে জাহিনকে যদি নক দেওয়া হয়, জাহিন ঢাকা আরিফিন, হ্যাঁ, মেডিকেলের তার সাথে জাহিন তোমরা আরফিন। নক করো, এটা ভালো হবে। বিল্লাল হোসেন প্ল্যাব। প্ল্যাব এটা এখন একেবারেই সিম্পল হয়ে গেছে, সবাই প্ল্যাব নিয়ে আগ্রহী। সো তোমাদের বন্ধু বান্ধবরাই এখন আরো ভালো জানেন প্ল্যাবের ব্যাপারে আমাদের থেকে। সো ওইভাবে তোমরা নিজেদেরকে তৈরি করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলকে। আরো কয়েকটা কোশ্চেন ছিল, হয়তো বা আনসার হয়ে গেছে। আজকে খুব Okay. ভালো লাগলো যে সবাই ধৈর্য সহকারে অনেকক্ষণ ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।